প্রথমেই বলেছি কোঅপারেশন করতে হবে, সহযোগিতা করতে হবে। মানে আমি যে একাই বলবো তা কিন্তু নয়, আপনাদেরকেও বলতে হবে, তবেই তো কমপ্লিট করতে পারবো। আজকের এই কাউন্সিলিংটা যদি আমি বলি টোটাল সারা ভারতবর্ষের উপর, যদি টোটাল জলপাইগুড়ি দার্জিলিং ডিস্ট্রিক্টের কথা যদি বলি, এই কাউন্সিলিংটা 50 থেকে 55টা সেক্টরে কিন্তু হচ্ছে। তাহলে আমরা 10 জন 12 জন বা 20 জন কেন এখানে বলছি? আজকের দিনে আমরা হয়তো জানি যে করোনার জন্য কোনো গ্যাদারিংটা করা যাবে না, ঠিক কি না? সেখানে যদি 20 জন বা 30 জন যদি অ্যাবাভ হয়ে যায় তাহলে হয়তো কেস হয়ে যেতে পারে। তার জন্য এই কাউন্সিলিংটা 50 থেকে 55টা সেক্টরে হচ্ছে। টোটাল জলপাইগুড়ি দার্জিলিং ডিস্ট্রিক্টে এই এখানে যদি যে কাউন্সিলিং যদি বলি কতজন অ্যাটেন্ড করেছে, 536 থেকে 537 জন ছেলে বা মেয়ে এই পরীক্ষাটা এবং কাউন্সিলিং অ্যাটেন্ড করেছে। এবার আমরা যেখানেই অ্যাটেন্ড করি না কেন, মেন লিস্ট এর টোটাল লিস্ট কিন্তু নিউ দিল্লিতে মেল হবে। সেখান থেকে একটা মেরিট লিস্ট পাঠানো হবে, যার যার নামটা আসবে সেই কিন্তু সুযোগ সুবিধাগুলো পেতে পারবে। তাহলে কি বললাম যে আমরা কেন পড়াশোনা করছি? কেউ বলতে পারবো না? বলতে পারবো না কেউ? আমরা পড়াশোনা কেন করছি? জ্ঞান লাভ করার জন্য। তাহলে আমি পড়াশোনা করছি জীবনে বিদ্যাসাগর হতে চাই, এই জন্য পড়াশোনা করি আমরা। পড়াশোনা করছি মানে আগামী দিনে কিছু করতে চাই তো। যদি আমি ইন্ডিভিজুয়াল কোশ্চেন করি, কেউ বলবে জব পেতে চাই, কেউ বলে ফ্যামিলিকে সাপোর্ট করতে চাই, কেউ বলে ভবিষ্যতে কিছু করতে চায়। তাহলে বিভিন্ন ছেলে বা মেয়ের কিন্তু বিভিন্ন রকম উদ্দেশ্য, বাট আমি সবগুলোকে যদি একত্রিত করি একটাই মেন উদ্দেশ্য, তার নাম কি? ক্যারিয়ার। এস অর নো? ক্যারিয়ার। যে বলছে ভালো জব করতে চাই তার উদ্দেশ্য ক্যারিয়ার, যে বলছে ফ্যামিলিকে সাপোর্ট করতে চাই তার উদ্দেশ্য ক্যারিয়ার, যে বলছে ভালো লাইফস্টাইল মেইনটেইন করতে চাই তার উদ্দেশ্য কিন্তু ক্যারিয়ার। কিন্তু কথা হচ্ছে লক্ষ লক্ষ ছেলে বা মেয়ের উদ্দেশ্য ক্যারিয়ার থাকলেও সবাই কি ক্যারিয়ারটা পায়? এস অর নো? আছে কেন? ওয়াই? বলতে পারবো কেউ যে লক্ষ লক্ষ ছেলে বা মেয়ের উদ্দেশ্য ক্যারিয়ার থাকলেও সবাই কেন ক্যারিয়ার পাচ্ছে না? আমরা ক্যারিয়ার সবাই চাই তো? না চাই না? তাহলে ক্যারিয়ার পেতে গেলে আমরা জানতে হতো মানে কেন অ্যাকচুয়ালি ক্যারিয়ারটা পাচ্ছে না। কারোর মধ্যে কোনো অ্যানসার? মার্কেটে একটা সংস্থা আছে যার নাম হলো কি CII, কনফেডারেশন ইন্ডিয়া ইন্ডাস্ট্রি। এদের কাজ হলো কি যে ভারতবর্ষে যে সমস্ত ছেলে বা মেয়েরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে এদেরকে নিয়ে সার্ভে করা কাজ। CII বলছে যদি অল ওভার ইন্ডিয়াতে 100টা ছেলে বা মেয়ে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে 100 জনের মধ্যে কতজন ছেলে বা মেয়ে আছে যারা প্রপার ক্যারিয়ার পেয়েছে এবং যারা প্রপার ক্যারিয়ারটা পায়নি। CII কাজটা বোঝা গেল? CII বলছে 100% এর মধ্যে 70 থেকে 80% ছেলে বা মেয়ে আছে যারা আজকের দিনে ক্যারিয়ারটা টাচ করতে পারছে না। এটা ঠিক বলছে না ভুল বলছে? CII বলছে 100% এর মধ্যে 70 থেকে 80% ছেলে বা মেয়ে আছে যারা আজকের দিনে ক্যারিয়ারটা টাচ করতেই পারছে না। এটা ঠিক না ভুল? আপনাদের কি মনে হচ্ছে? ঠিক। যদি বলি why? কিন্তু কেন? কে বলতো এই যে 70 থেকে 80% ছেলে বা মেয়ে আজকের দিনে ক্যারিয়ারটা পাচ্ছে না কেন? ক্যারিয়ার করার জন্য চাকরিও এই যে 70 থেকে 80% ছেলে বা মেয়ে ক্যারিয়ারটা পাচ্ছে না কেন? বলছে এখানে অনেকগুলো কারণ আছে। কেউ বলবে ইনকামের প্রবলেম, কেউ বলবে পড়াশোনার প্রবলেম, কেউ বলবে গাইডলাইন্সের প্রবলেম। অনেক কারণ থাকা সত্ত্বেও এখানে মেইনলি একটাই কারণ। ধরুন এই বোনটার ইচ্ছা ও স্কুটি চালাবে, এবার ও কিন্তু স্কুটি চালাতে পারে না, ওকে আমি একটা চাবি দিয়ে দিলাম, চালাতে পারবে? যদি আমি ওকে স্টেপ বাই শিখিয়ে দিই স্টেপ, তাহলে পারবে তো? তাহলে আপনার আমার প্রত্যেকের উদ্দেশ্য কি আগামী দিনে একটা গুড ক্যারিয়ার পেতে চাই। কিন্তু আপনিও ক্লিয়ার নেই, আমিও ক্লিয়ার নেই যে আজকের দিনের ক্যারিয়ারের ডেফিনেশনটা কি। আজকের দিনে আমাকে ক্যারিয়ার পেতে গেলে কোন কোন পার্টগুলো স্ট্রং থাকতে হবে বা কোন কোন পার্টগুলো আমাকে ডেভেলপমেন্ট করতে হবে বা ক্যারিয়ারের অরিজিনাল ডেফিনেশনটা কি আমাকে জানতে হবে। এবার আমি যদি বলি এই যে 70 থেকে 80% ছেলে বা মেয়েরা ক্যারিয়ারটা পাচ্ছে না, তার একটাই কারণ কি? বলছে তাদের মধ্যে ক্লিয়ারই নাই হোয়াট ইজ ক্যারিয়ার। একটা কারণ কি বললাম? হোয়াট ইজ ক্যারিয়ার। ক্যারিয়ার অ্যাকচুয়ালি কি? যদি আমরা না জানি যে ক্যারিয়ার অ্যাকচুয়ালি জিনিসটা কি, তাহলে কি ক্যারিয়ার পাবো? কে বলবো ক্যারিয়ার কি জিনিস? ক্যারিয়ার বাংলা মিনিংসটা কি আছে? হ্যাঁ, সুপ্রতিষ্ঠিত জীবন। এবার ক্যারিয়ার পেতে গেলে আমাদের কাছে কি কি থাকতে হবে এটা জানতে হবে তো? কেউ বলতে পারবে এখানে যে ক্যারিয়ার যদি আমি পেতে চাই তাহলে আমাদের কাছে কি কি থাকতে হবে? ফার্স্ট অফ অল কোয়ালিটি। আর কেউ কি মনে হচ্ছে? শুধুমাত্র কোয়ালিটি থাকলে কি ক্যারিয়ার হয়? ইচ্ছা শক্তি আর কিছু? তাহলে দেখা যাক CII কি বলছে। CII বলছে যে ক্যারিয়ার পেতে গেলে ফার্স্টে যে জিনিসটা থাকতে হবে তার নাম কি? এডুকেশন, বা আমাদেরকে এডুকেটেড হতে হবে, শিক্ষিত হতে হবে।
শিক্ষিত না হলে কি ক্যারিয়ার পাওয়া যায় আজকের দিনে? এরকম পৃথিবীর মধ্যে কোনো সেক্টর আছে যেখানে শিক্ষিত না হলে অ্যাপ্লাই করা যায়? তাহলে ফার্স্ট কি হতে হবে? শিক্ষিত হতে হবে। কিন্তু কথা হচ্ছে শিক্ষিত হলেই কি আজকের দিনে ক্যারিয়ার পাওয়া যায়? হ্যাঁ, আপনার বাড়ির আশেপাশে এমএ বিএড কমপ্লিট করে বসে আছে, তার কি উদ্দেশ্য ক্যারিয়ার ছিল না? তাহলে সে কি পেয়েছে? তাহলে সে কি শিক্ষিত নয়? 100% শিক্ষিত আছে তো, তাহলে কি ক্যারিয়ার পেয়েছে? তাহলে এই যুগে শিক্ষিত হলেই কিন্তু ক্যারিয়ার পাওয়া যায় না। আগের দিন আমরা শুনেছি দাদুদের মুখে যে কেউ যদি উচ্চ মাধ্যমিক পাস করতো তাকে নাকি অন্য গ্রাম থেকে দেখতে আসতো। আমরা এখানে অনেক উচ্চ মাধ্যমিক পাস করে আছি তো, কাকে কটা গ্রাম থেকে দেখতে এসেছে? এসেছে? তাহলে আজকের দিনে শিক্ষার ভ্যালুটা কমেছে না বেড়েছে? কমেছে তো। তাহলে শুধুমাত্র শিক্ষিত হলে কিন্তু আজকের দিনে ক্যারিয়ার পাওয়া যায় না। তাহলে এর সঙ্গে সঙ্গে কি থাকতে হবে? বলছি এর সঙ্গে সঙ্গে আরো একটা ইম্পর্টেন্ট, সেটার নাম কি? হেলথ বা স্বাস্থ্য। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ক্যারিয়ারের সঙ্গে শিক্ষার লিঙ্ক আছে আমি মেনে নিলাম, কিন্তু হেলথ বা স্বাস্থ্যের আবার কি লিঙ্ক আছে? সিআইএ বলছে হেলথের 100% লিঙ্ক আছে। কেন? ধরুন আপনারা এখানে যারা বসে আছেন মাধ্যমিকে কিংবা উচ্চ মাধ্যমিকে আমি দেখলাম কেউ 30% পেয়েছে, কেউ 40% পেয়েছে, কেউ 80% রেজাল্ট করেছে, কিন্তু আমি ধরে না সবাই এখানে যারা বসে আছি তারা মাধ্যমিকে কিংবা উচ্চ মাধ্যমিকে সবাই 90% রেজাল্ট করেছে। কেন? আমাদের ক্যারিয়ারের জন্য হেলথটা বোঝানোর জন্য হচ্ছে। এবার সবাই কত পার্সেন্ট রেজাল্ট পেয়েছি আমরা? 90%। নিশ্চয়ই ভালো ট্যালেন্ট আছে তো। এবার যেহেতু আপনি 90% রেজাল্ট করেছেন, আপনাকে কোনো একটা জব বা কোনো একটা জবের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, সেই জবটা আপনাকে রেফারও করা হবে। কোথায়? সাপোজ আপনাকে কোনো একটা ব্যাংকে জবটা রেফার করা হবে। এবার আপনি কি বলছেন? আমার কাছে তো ভালো ট্যালেন্ট আছে, আমি কেন ব্যাংকে যাব? যদি ব্যাংক আমার বাড়িতে আসে তাহলে কাজ করব, সম্ভব? এবার আপনি স্কুল টিচার হয়েছেন, আপনি কি বলছেন? আমার কাছে তো ভালো ট্যালেন্ট আছে, আমি কেন স্কুলে যাব? যদি স্কুল আমার বাড়িতে আসে তাহলে কাজ করব, এটা সম্ভব? হ্যাঁ। এবার ওই সময় আপনার হেলথ আপনাকে পারমিট করছে না, আপনি 30 দিনের মধ্যে 20 দিন বিছানাগত, তাহলে কি ওই মালিক আপনাকে ইনকাম দেবে? যদি ইনকাম না দেয় তাহলে কি প্রপার ক্যারিয়ার তৈরি হবে? তাহলে আজকের দিনে ক্যারিয়ার পেতে গেলে হেলথটাও দরকার আছে। আমরা বইতে পড়েছি হেলথ ইজ ওয়েলথ, মানেটা কি? স্বাস্থ্য হলো সম্পদ। তাহলে আজকে টাকা পয়সা ব্যাংক বলেন, আজকে এটা সেটাকে ব্যাংক মানে সম্পদ না বলে আজকে হেলথটাকে কেন সম্পদ করছে? এই যে করোনা সিচুয়েশন, লকডাউন সময় বাবা মারা কি বলছে? বলছে আমার ছেলে বা মেয়েকে বেরোতে হবে না, পড়াশোনা দরকার নাই, ইনকাম দরকার নাই, বাড়িতে বসে থাকতে। কোন পার্টটাকে চলতে হয়েছে? হেলথ। এর কথা হচ্ছে যে আমি কি বললাম, ক্যারিয়ার পেতে গেলে যে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো পার্টি স্ট্রং থাকতে হবে। আমরা অনেকে এই দুটো পার্ট আছে তোমাদের কাছে না নাই? আছে তো এখানে, বাট আমরা কি তবু ক্যারিয়ার পেয়েছি? তাহলে এই দুটো পার্ট থাকলে কিন্তু আজকে দিনে ক্যারিয়ার পাওয়া যায় না। তাহলে এর সঙ্গে সঙ্গে কি থাকতে হবে বলছি? এর সঙ্গে সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট যেটা না থাকলে আজকে দিনে ক্যারিয়ার হয়ই না, সেটা কি? ফ্যামিলি থেকে একটা ইনকাম সাপোর্ট কিংবা তার নিজস্ব একটা ইনকাম। আজকের দিনে এমএ বিএড কমপ্লিট করে বসে আছে, সে কোথাও টিউশনি পড়ায় 2000 টাকা ইনকাম করে। সেম জায়গায় একটা মাধ্যমিক পাস করে যারা ছেলে বা মেয়ে, সে কোথাও কাজ করে 10,000 টাকা ইনকাম করে। মানুষ কাকে রেসপেক্ট করে? যে বেশি ইনকাম করে। এবার দেখবেন কোনো একটা চাকরিমূলক যখন পরীক্ষা হয়, পরীক্ষা হওয়ার পরে কি হয়? ইন্টারভিউ বা ভাইবা হয় তো। এবার সেই ইন্টারভিউ যখন ছেলে বা মেয়েটা পাস করে যায়, এরপরে অরিজিনাল জিনিসটা কিন্তু শুরু হয়। কি বলছে? চাকরিটা আপনার জন্যই রাখা আছে, তাহলে কি করতে হবে? বলছে কিছু না, জাস্ট মিষ্টি মুখ করার জন্য 7 থেকে 8 লাখ টাকা লাগবে। মানে ঘুষ চাই না, ঘুষ শুনে খারাপ লাগে তো। কি মিষ্টি মুখ করার জন্য 7 থেকে 8 লাখ টাকা লাগবে, মিষ্টি খাওয়ার জন্য 7 থেকে 8 লাখ টাকা লাগে। এবার যে ছেলে বা মেয়ে দুটো টিউশনের জায়গায় একটা টিউশন নিয়েছে, তার বাবা কিংবা মায়ের পক্ষে সম্ভব 7 থেকে 8 লাখ টাকা দেওয়া? তাহলে চাকরিটা করবে কে? যার বাবা মা দিতে পারবে, ঠিক কি না? এই যে কথা বললাম, এটা মার্কেটে ঘটছে কি ঘটছে না? 100% ঘটছে তো। তাহলে আমরা পেতে চাই কি আগামী দিনে ক্যারিয়ার। তাহলে ক্যারিয়ার পাওয়ার জন্য কি বললাম? যে এডুকেশন, হেলথ আর কি থাকতে হবে? লাস্ট ইনকাম। এবার আমরা নিজেকে প্রশ্ন করব যে আমাদের কাছে কোন পার্টটা আছে? এডুকেশন হেলথ সঠিক থাকলেও নিজেকে প্রশ্ন করব আমার ফ্যামিলির ইনকামটা কতটা, তাহলে আমি ক্যারিয়ার পাবো কি পাবো না অ্যানসার দিয়ে যাব। এবার এটা কার রিপোর্ট? সিআইআই এর রিপোর্ট। এর সঙ্গে সঙ্গে হাত মিলেছে কে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দেশ ভারতবর্ষ মানে ভারত সরকার। আমরা কোন দেশে বসবাস করছি? পাকিস্তান তো, এসো না ভারতে তো। তাহলে এর সঙ্গে সঙ্গে হাত মিলেছে কে? ভারত সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া।
বলছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছে এই তিনটে পার্টি স্ট্রং থাকলে কিন্তু আজকের দিনে ক্যারিয়ারটা পাওয়া যায় না। তাহলে কি থাকতে হবে? বলছে আমরা জানি এডুকেশন কত ধরনের হয়, শিক্ষা কত ধরনের হয়, জানি কেউ? শিক্ষা কত ধরনের হয় কেউ জানি না? শিক্ষা বলছে দুই ধরনের হয়। একটা শিক্ষা তার নাম কি? ট্র্যাডিশনাল এডুকেশন বা ঐতিহ্যময় শিক্ষা বা জ্ঞানমুখী শিক্ষা। বলছে যদি কেউ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে রাখে তাহলে তার কাছে কোন শিক্ষা আছে? ট্র্যাডিশনাল শিক্ষা আছে। যদি ক্যারিয়ার হয় 100%, যদি কেউ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে রাখে তাহলে তার ক্যারিয়ারের জন্য সে 25% এগিয়ে থাকবে। তাহলে বাকি থাকছে কত পার্সেন্ট? 75%। তাহলে আমাদের কাছে বর্তমানে আছে কত পার্সেন্ট? 25%। মানে 75% কি আছে? ডেফিসিট আছে। ইয়েস অর নো? এবার এর সঙ্গে সঙ্গে কি বলছে আরেকটা শিক্ষা যার নাম কি? টেকনিক্যাল এডুকেশন বা কর্মমুখী শিক্ষা। এবার বলছে যদি কেউ এর সঙ্গে সঙ্গে যদি কেউ কোনো কর্মমুখী কোনো একটা কোর্স, ট্রেনিং বা কোনো কম্পিউটার অ্যাডভান্স নলেজ বা মেকানিক্যাল কোনো যদি কোর্স করে রাখে তাহলে তার ক্যারিয়ারের জন্য সে আরো 25% এগিয়ে থাকবে। বাট এখানে আমরা যারা বসে আছি কোনো কর্মমুখী কোনো কোর্স বা ট্রেনিং করা আছে আমাদের কাছে? কোনো গভর্নমেন্ট নলেজ আছে? হ্যাঁ। এবার কথা হচ্ছে আমরা কি শিক্ষা শিক্ষিত হয়েছি? জ্ঞানমুখী শিক্ষায়। মার্কেটে যখন কাজ করতে যাব তখন কি শিক্ষা দরকার? আমাদের কাছে আছে কি? ইতিহাস, ভূগোল, বাংলা নলেজ আছে তো? কিন্তু মার্কেটে যখন কোথাও কাজ করতে যাব তখন কি দরকার? কর্মমুখী শিক্ষা দরকার তো? কিন্তু আমাদের কাছে কি আছে? তাহলে কি বলছে ক্যারিয়ার যদি হয় 100%, তাহলে আমরা যে শিক্ষা শিক্ষিত হয়েছে আমাদের কাছে আছে 25%, আর আমাদের কাছে কোনো একটা কর্মমুখী কোনো কোর্স বা ট্রেনিং এর কোনো নলেজ কিন্তু নাই। বাট আমাদেরকে কোথাও কাজ করতে গেলে অবশ্যই কিন্তু কোনো একটা কর্মের নলেজ 100% দরকার আছে। এবার এই 25 এবং এই 25 আমাদের নলেজটাকে কি আপডেট করে দেবে। এবার দেখা যাক কাজটা পাইয়ে দেবে কি। এর সঙ্গে সঙ্গে আমরা যারা কলেজে পড়াশোনা করছি এই পার্টটা কি জানি? কলেজে যারা পড়াশোনা করছি পিডি স্কিল বা অ্যাটিটিউড, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, অ্যাটিটিউড ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, কেউ জানি এই পার্টটা? বলছে আজকের দিনে কাজ পাওয়া তো অবশ্যই কঠিন। বলছে কাজটা টিকিয়ে রাখা তার থেকেও বেশি কঠিন যদি আমরা এই পার্টটাকে স্ট্রং না হয়। এই পার্টটা তাহলে কি? দেখবেন আমরা যখন চাকরিগুলোর জন্য পরীক্ষা দিতে চাই, সেই পরীক্ষা দেওয়ার পরে যখন একটা ইন্টারভিউ হয় তো ওই যখন ইন্টারভিউ যখন যায় আমরা যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা 50% ক্যারি করে। তাহলে বাকি 50% কি ক্যারি করে? বলছে যখন আপনি ইন্টারভিউ ঢুকবেন তখন কি দেখবে? আপনার ব্যবহার কেমন, আপনার আচরণ কেমন, আপনার পার্সোনালিটি, আপনার অ্যাটিটিউড, আপনার কমিউনিকেশন স্কিল, আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু ফলো করে। বাট সবথেকে দুঃখের কথা হলো ভারতবর্ষে 85% ছেলে বা মেয়ে আমরা এই পার্টটাতে দুর্বল। মাধ্যমিক পাস করে গেছি 10টা মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারি না। উচ্চ মাধ্যমিক পাস করে গেছি একটা অ্যাপ্লিকেশন লিখতে পারি না। ও বলে দেখে আমি জব করব, জব দেবে ওকে? তাহলে কিসের অভাব? পার্সোনালিটি, অ্যাটিটিউডের অভাব। আপনি কোথাও একটা ভালো নাম্বার পেয়েছেন, হয়তো আপনি কোথাও একটা জব পেয়ে গেছেন সাপোজ। এবার সাপোজ আপনি ব্যাংকে জবটা পেয়েছেন। এবার ব্যাংকের যে কাস্টমারটা আসে আপনি কথা বলতে লজ্জা পান, ব্যাংক ডাকবে আপনাকে। আপনি স্কুল টিচার হয়েছেন, স্কুলে পড়াতে গিয়ে আপনার হাত পা কাঁপছে, স্কুল ডাকবে? তাহলে কিসের অভাব? পার্সোনালিটি, অ্যাটিটিউডের অভাব। বাট সবথেকে বড় কথা বলছে এই পার্টটা ভারতবর্ষে 85% ছেলে বা মেয়ে এই পার্টটা আমরা দুর্বল। আমাদের কমিউনিকেশন, আমাদের অ্যাটিটিউড, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন হওয়া দরকার আছে আমরা এই সঠিক একটা সহজ একটা কমন সেন্স আমাদের মধ্যে নেই। এর সঙ্গে কি বলছে? এর সঙ্গে আরো একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা নাম কি? স্পোকেন ইংলিশ। ইংলিশ হলো একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। বাট সবথেকে দুঃখের কথা হলো ভারতবর্ষে 85% ছেলে বা মেয়ে এই পাঠটাতেও দুর্বল, ঠিক কি না? আজকে আমাদের যখন যদি উদাহরণস্বরূপ বলি
আমাদের যখন বাংলা পরীক্ষা হয় তার আগের দিন খুব ভালো করে ঘুম আসে না, কেন? কালকে বাঁধিয়ে গুছিয়ে লিখতে পারবে। যখন ইংলিশ পরীক্ষা হয় তার আগের দিন আর ঘুম আসে না, হয়তো কালকে কার খাতা থেকে লিখবো, বাস্তবতা তো দেখি। বাট আমরা যদি এই পার্টটা ইংলিশ জিনিসটা দেখে যদি ভয় পাই তাহলে কিন্তু আমরা সঠিক একটা গুড কমপ্লিটলি ক্যারিয়ার কিন্তু তৈরি করতে পারবো না। কারণ ইংলিশ হলো একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। বলছে আজকে যদি আমরা কোথাও কাজ করতে যাই, কোনো একটা কোম্পানিতে কাজ করতে গেছি, কোম্পানির সামনে কি নাম আছে, ল্যাপটপ বা কম্পিউটার, ওর ভার্সনটা কি ইংলিশ না বেঙ্গলি? ইংলিশ। বলছে কাজ করতে গেলে ইংলিশ প্রয়োজন, আবার যদি কোথাও ঘুরতেও যায় তবুও ইংলিশ প্রয়োজন আছে। সাপোজ আপনি আপনার যেহেতু ভালো একটা নাম্বার আছে, কোনো একটা ভালো একটা কোম্পানিতে আপনি জব পেয়েছেন, এবার সেই কোম্পানি আপনাকে আপনার প্রমোশন লেভেলের জন্য কোনো একটা ট্রিপ দিয়েছে বিদেশে, কোথায়? থাইল্যান্ড বা ব্যাংকক ট্রিপ দিয়েছে। এবার আপনি কোথায় পৌঁছে গেছেন? থাইল্যান্ডে। এবার থাইল্যান্ডের কি ভাষা? থাই ভাষা আর ইংলিশ ভাষা। আমরা কি জানি? আমরা কি জানি? বেঙ্গলি। এবার কেউ যদি সারাদিন ভাতও চেয়ে যায়, সে ভাত পাবে না, কেন? থাইল্যান্ডে ভাত বুঝেই না, আমাকে ভাত দিলে কথা বুঝতে পারবে না। হয় আমাকে কমিউনিকেশন করতে গেলে ইংলিশ, না হলে থাই ভাষা। তাহলে কোথাও ঘুরতে গেলে আবার ইংলিশ কিন্তু প্রয়োজন। বাট এবার দেখে নেব যে আমরা পেতে চাই কি আগামী দিনে একটা গুড ক্যারিয়ার, কিন্তু ক্যারিয়ার পাওয়ার জন্য আমাদের বলো যে এই পার্টগুলোতে আমাদের কি হতে হবে? স্ট্রং থাকতে হবে। এডুকেশন, হেলথ, ইনকাম, পার্সোনালিটি এবং স্পোকেন। এবার আমরা ভালো করে একবার নিজেকে ভাববো যে আমরা এই পার্টগুলোর মধ্যে কোন পার্টটাতে স্ট্রং আছি। এই পার্টগুলোর মধ্যে আমরা কোন পার্টে স্ট্রং আছি? এই যে পার্ট বললাম, এই পার্টগুলোর মধ্যে আমরা কোন পার্টটাতে স্ট্রং আছি? প্রত্যেকে সফলতা আছি? অনলি ফর এডুকেশন। শুধু এডুকেশন আবার কমপ্লিট না, শুধুমাত্র আমাদের কাছে কি একটা জ্ঞানমুখী শিক্ষা, নলেজ ওরিয়েন্টেড একটা এডুকেশন আছে, কিন্তু আমাদের কাছে না আছে কোনো কর্মমুখী কোনো শিক্ষা, না আছে কোনো স্কিল, না আছে কোনো স্পোকেনের পাওয়ার। এবার আমরা পেতে চাই ক্যারিয়ার, বললো যে ক্যারিয়ার পাওয়ার জন্য এই পার্টগুলোতে আমাদের কি থাকতে স্ট্রং থাকতে হবে। বাট আমরা এই পার্টটা 25% স্ট্রং থাকার পরেও আর কোনো পার্ট আমরা কাছে স্ট্রং নয়। বাবা মা কি বলছে? ভালো করে পড়ে যা। বলছে একটু ভালো করে একটু সকালে উঠে যদি দৌড়াতে হবে। এখানে আমরা অনেকে বসে আছি, হয়তো সূর্য দেখিনি, উঠি তো 10টা করে, তাহলে হেলথ পার্টটাও সেরকম স্ট্রং নাই। নিজেকে কোশ্চেন করবো আমার ফ্যামিলির ইনকামটা কত, তাহলে কোশ্চেনের অ্যানসার আমরা ফ্যামিলি পেয়ে যাবো। তারপরে কি? পার্সোনালিটি, স্কিল বা অ্যাটিটিউড। বলছে এই যে কথাটা বললাম 25 মানে বাকি আছে কত পার্সেন্ট? তাহলে আর 50%। এই যে দুটো পার্ট বললাম, স্পোকেন এবং পার্সোনালিটি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, বলছে আমরা যদি কাজ তো এই দুটো আমাদের নলেজটাকে আপডেট করে দেবে, কিন্তু কাজটা পাইয়ে দিবে কে? এটাই হলো 50%। পার্সোনালিটি, স্কিল, অ্যাটিটিউড এবং স্পোকেন, এটাই বলছে 50%। বাট আমরা অনলি ফর শুধুমাত্র একটা শিক্ষা নিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। বাট আমাদের কাছে সঠিক একটা ইনফরমেশন নাই যে আজকের দিনের ক্যারিয়ার ডেফিনেশনটা কি, বা ক্যারিয়ার পেতে গেলে কোন কোন পার্টগুলো আমাদের কাছে স্ট্রং থাকতে হবে। এবার এর সঙ্গে সঙ্গে সিআইআই আরেকটা জিনিস বলছে, যার নাম কি? টার্গেট, লক্ষ্য। বলছে সিমলেস মোবাইল, ড্রিমলেস লাইফ। কোনো দাম আছে? মোবাইলে যদি সিম না থাকে দাম আছে মোবাইলে? আর যদি জীবনে কোনো লক্ষ্য বা ড্রিম না থাকে, জীবনেরও কোনো দাম নাই। বাট এখান থেকে যারা হয়তো গ্র্যাজুয়েশন করছে, এখান থেকে বেরিয়ে আপনার 10টা কিংবা বন্ধু কিংবা বান্ধবীকে ফোন করবে, ওকে বলবে যে ভাই তুই যে পড়াশোনা করছিস তোর জীবনের লক্ষ্যটা কি? 10 জনের মধ্যে 9 জন আপনাকে ঘুরিয়ে অ্যানসার দেবে আগে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি তারপরে ভাববো কি করব। তাহলে ওর জীবনের লক্ষ্য কি? জীবনে গ্র্যাজুয়েট হবো। তাই ওই ছেলে বা মেয়েটা গ্র্যাজুয়েট হয়ে যায় কিন্তু কোনো সময় ক্যারিয়ারটা পায় না, কেন? ওর জীবনে লক্ষ্যই নাই আমি কি করব। এবার এখানে আমাদেরকে বাবা মা থেকে শুরু করে, স্কুল টিচার থেকে শুরু করে, সিনিয়র দাদা দিদি থেকে শুরু করে আমাদেরকে কোন পার্টের উপর গাইড করছে? অনলি ফর এডুকেশন। ইতিহাসটা নিয়ে ভালো করে পড়ে যা, ফাটিয়ে পড়, তোকে 90% রেজাল্ট করতে হবে, ঠিক কি না? এবার কথাটা হচ্ছে যারা আমাদেরকে গাইড করছে অ্যাকচুয়ালি প্রবলেমটা তাদের নয়, তাহলে প্রবলেমটা কিসের? বলছে যারা আমাদেরকে গাইড করছে তারা যে জামানাতে চাকরি বাকরি পেয়েছে, ওই জামানাতে কিন্তু শুধুমাত্র পড়াশোনা করলে চাকরি হতো তো। আমরা দাদুদের মুখে শুনেছি কেউ নাকি রেল লাইন দিয়ে হেঁটে গেছে, তাকে নাকি ধরে নিয়ে কারোর চাকরি দেওয়া হয়েছে। আজকের দিনে হয় লাইন দিয়ে হচ্ছে। তাহলে আগেকার দিনে শিক্ষার দাম ছিল, আগেকার দিনে ভ্যাকান্সি প্রচুর
ছিল, এখন ভ্যাকান্সি কম, ক্যান্ডিডেট বেশি। তাহলে এবার এই যে শিক্ষার উপর আমাদেরকে চাপটা বা গাইডটা করছে, এবার ওদের গাইড অনুসারে আমরা কি প্রশ্নটি স্টার্ট করছি। এখান থেকে এই যে টার্গেট কথাটা বললাম, এই টার্গেট জিনিসটা কি জিনিস, লক্ষ্য জিনিসটা কি। এই যে আপনারা আজকে যে হলে পৌঁছেছেন, এটার জন্য আপনাদের লক্ষ্য ছিল বা টার্গেট ছিল। আগামী কালকে যখন আপনার কাছে ফোন গিয়েছে, কি ভেবেছেন আপনারা যে কালকে কোথায় যাব, কিভাবে যাব, কি কি ডকুমেন্টস নিয়ে যাব, কটার সময় পৌঁছাতে হবে, ঠিক তো? আজকে সকালে উঠে অ্যাকশন নিয়েছেন, ফাইনালি এই হলটাতে পৌঁছে গেছেন। তাহলে ভালো করে দেখুন, আপনারা যারা এখানে বসে আছেন, যদি আমি হাইয়েস্ট বলি 10 থেকে 20 কিলোমিটার দূর থেকে এসেছেন, তাই তো? এর থেকে বেশি কেউ? 10 থেকে 20 কিলোমিটার দূর থেকে আমরা এলাম, তার জন্য আমাদের কি টার্গেট এবং প্ল্যানিং সেট ছিল, কোথায় যাব, কিভাবে যাব। আচ্ছা এখানে কেউ টোটোতে এসেছেন? টোটোতে কে? আপনি। আচ্ছা টোটোতে যখন উঠলেন, টোটোটা কি জিজ্ঞেস করেছিল? আপনি কি বলেছিলেন? যদি এখানকার অ্যাড্রেসের নাম বলে যদি বলতো আপনার টোটো যেখানে যাবে আমি সেখানে যাব, তাহলে এখানে কি নামতে পারতো? হ্যাঁ, তার জন্য নির্দিষ্ট একটা ডেস্টিনেশন বা গন্তব্যস্থল চুজ ছিল, যে আমি কোথায় পৌঁছাতে চাই। ভালো করে দেখুন, ফিল করুন যে সামান্য আমরা 10 থেকে 20 কিলোমিটার দূর থেকে এলাম, তার জন্য আমাদের কাছে কি টার্গেট এবং প্ল্যানিং সেট ছিল যে আমি কোথায় পৌঁছাতে চাই। কিন্তু সবথেকে দুঃখের কথা হলো আমরা 10 বছরের মাধ্যমিক দিই তো, 2 বছর উচ্চ মাধ্যমিক দিই, 3 বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করি তো, টোটাল কত বছর? টোটাল 15 বছর পড়াশোনা করার পরে ওই ছেলে বা মেয়েটার মধ্যে নাই কোনো টার্গেট, নাই কোনো প্ল্যান, যে সে কোথায় পৌঁছাতে চায়। সামান্য 10 থেকে 20 কিলোমিটার জার্নি করলাম, তার জন্য টার্গেট, প্ল্যান এবং ডেস্টিনেশন চুজ করা আছে, কোথায় পৌঁছাতে চাই বা কি করতে চাই। কিন্তু আমরা 15টা বছর জার্নি করছি, 15টা বছর পড়াশোনা করছি, কিন্তু সেই ছেলে বা মেয়েটার মধ্যে কোনো টার্গেট, কোনো প্ল্যান, কোনো লক্ষ্য, কোনো স্থির নাই, যে সে কি করতে চায়, সে কোথায় পৌঁছাতে চায়, তার লক্ষ্যটা অ্যাকচুয়ালি তাহলে কি ক্লিয়ার পাবো? তাহলে ফার্স্ট আমাদের লক্ষ্যটাও সেট করতে হবে। এবার এদের গাইডলাইনস মেনে আমরা কি করছি, পড়াশোনা স্টার্ট করছি। এবার বলছে আজকে দিনে অরিজিনাল পড়াশোনা কোথায় স্টার্ট হয়? আজকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তো সবাই পাস করে বসে আছে। আপনি যে টোটোতে বা বাসে যাতায়াত করছেন, যার কাছে আপনার ধাক্কা লাগে, সেই দেখবেন মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস করে বসে আছে। এবার কথা হচ্ছে আজকের দিনে আমরা যখন কলেজ থেকে অরিজিনাল পড়াশোনা শুরু হয়, এবার কলেজে যখন আমরা যাই, কলেজে কটা সাবজেক্ট পাই? একটা পাস, একটা অনার্স। এবার কার ভ্যালু বেশি? অনার্স। এখানে আমাদের অনার্স নিয়ে পড়াশোনা করছি, কিসে অনার্স? সবাই কি বলি? হিস্ট্রি। আচ্ছা আমরা যখন কলেজে যাই, কেউ বেঙ্গলি নিয়ে পড়াশোনা করি, কেউ হিস্ট্রি নিয়ে পড়াশোনা করি, কেউ সংস্কৃত নিয়ে পড়াশোনা করি, কেউ জিওগ্রাফি, কেউ পলিটিক্যাল সায়েন্স, এরকম অনার্স নিয়ে পড়াশোনা করি তো। এবার এরকম অনার্স নিয়ে আমরা কিন্তু পড়াশোনা করছি। আমরা জানি তো যে এতদূর যে পড়াশোনা করছি, আচ্ছা পড়াশোনা করার পরে কি আমরা কি বিদ্যা করতে চাই না কিছু কাজ করতে চাই? কোনটা? কাজ করতে চাই তো, মানে উদ্দেশ্য একটা জব পেতে চাই। এবার সবার সবথেকে পছন্দনীয় জবের নাম কি? যদি বলি সবার পছন্দনীয় জবের নাম কি? স্কুল টিচার, তাই তো? স্কুল টিচার সবাই হতে চাই তো। এবার স্কুল টিচার হতে গেলে জানি কোন পরীক্ষায় বসতে হয়? স্কুল টিচার যদি হতে চাই তাহলে কোন পরীক্ষায় বসতে হয় আমাদেরকে? এসএসসি আর পিএসসি তো, স্কুল সার্ভিস কমিশন আর পাবলিক সার্ভিস কমিশন। এবার স্কুল টিচার হতে চাই, শুধুমাত্র গ্র্যাজুয়েশন করলে কি স্কুল টিচার হতে পারবো? তাহলে কি করতে হবে? আবার এর সঙ্গে অনেকে 2 বছর এমএ করে কি করে না? হ্যাঁ, তারপরে কি এমএ করার পর যদি এসএসসি পরীক্ষায় বসতে চায়, তাহলে ওয়েস্ট বেঙ্গলের রুলস কি আছে? কি কোর্স করতে হবে? 2 বছরের ডিএড বা বিএড করতে হতো, নাহলে কি বসতে পারবো? তাহলে টোটাল পড়াশোনা কত হলো? 19 ইয়ার্স। এবার 19 বছর পড়াশোনা করার পর আমরা জানি যে কোনটা চাকরিমূলক যদি পরীক্ষায় বসতে চায়, একটা মিনিমাম একটা মার্কস রাখতে হয়। কত পার্সেন্ট জানা আছে? কত পার্সেন্ট? 75। 50% একটা মার্কস রাখতে হয়। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশনে আপনাকে মিনিমাম 50% মার্কস রাখতে হবে, নাহলে কিন্তু আপনি কোনটা চাকরিমূলক পরীক্ষায় বসতে পারবেন না। এবার কত বছর পড়াশোনা করলো? 19 বছর। কত পার্সেন্ট মার্কস লেগেছে? 50%। এত মার্কস লাগার পরে, এতদূর পড়াশোনা করার পরে সে কি সার্টিফিকেট গুলো বাক্সে ভরে রাখবে? এরপরে কি করবে? নিশ্চয়ই জবের জন্য অ্যাপ্লাই করবে। তাহলে এরপরে কাজটা কি? জব অ্যাপ্লাই করছে। বলছে মার্কেট রিপোর্ট বলছে এতদূর পড়াশোনা করার পরে 50% যখন মার্কস
বা মেয়েটা সে যখন কোনো একটা জবে গিয়ে অ্যাপ্লাই করছে, মার্কেট রিপোর্ট বলছে 99% ছেলে বা মেয়ে আছে আজকে দিনে কাজটাই পাচ্ছে না। এটা ঠিক বলছে না? বলছে কি বললাম, এতটা বছর পড়াশোনা করলো, এমএ বিএ বিএড সবকিছু কমপ্লিট করলো, করার পরে 50% মার্কস রাখলো রুলস অনুযায়ী, তারপরে সেই ছেলে বা মেয়ে যখন জবে গিয়ে অ্যাপ্লাই করছে, মার্কেট রিপোর্ট বলছে যে 99% ছেলে বা মেয়ে আছে আজকে দিনে কাজটাই পাচ্ছে না। এটা কার বিলিভ হচ্ছে না? বিলিভ হচ্ছে না। তাহলে এত কাজ পাচ্ছে কি করে তাহলে? আপনাদের মনে হচ্ছে না? তাহলে দেখা যাক কেন 99% ছেলে বা মেয়ে কাজটা পাচ্ছে না। এই যে বললাম এতটা বছর পড়াশোনা করলো এবং 50% মার্কস রাখলো এবং মার্কেট রিপোর্ট অনুযায়ী 99% ছেলে বা মেয়ে আছে আজকে দিনে কোনো জবই পাচ্ছে না। বলছে এখানে যদি বলি, আপনাদেরকে যদি বলি কেন পাচ্ছে না, তাহলে আপনারা সেম ওই কারণটাই বলবেন, কি ইনকামের প্রবলেম, এই প্রবলেম, ওই প্রবলেম। কিন্তু এখানে অনেক কিছু কারণ থাকার সত্ত্বেও এখানেও মেইনলি দুটো কারণ। দুটো কারণ কি বলছে? ফার্স্ট কারণ হলো যে আমরা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছি না। ফার্স্ট কারণ কি বললাম? আমরা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছি না, তার জন্য আমরা এই 99% ছেলে বা মেয়ে কাজটা পাচ্ছি না। সেটা কি? এই যে কলেজে যখন আমরা গেলাম, এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি, পড়াশোনা করার পরে কত বছর পড়াশোনা করেছি বললাম? 19 বছর। কত বছর মার্কস রেখেছে? 50% মার্কস রাখলো। এবার কোন ছেলে বা মেয়ে যদি ইতিহাস কিংবা বাংলা কিংবা ভূগোল নিয়ে 19 বছর পড়াশোনা করে, তার কাছে ইতিহাসের নলেজ থাকবে কি থাকবে না? থাকবে তো। বাবরের কাহিনী, আকবরের কাহিনী, সিরাজউদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়ার সম্পর্ক থাকবে কি? সব জানা থাকবে না। এবার 19টা বছর ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে, এই সমস্ত সাবজেক্ট এরা কিন্তু 19 বছর পড়াশোনা করেছে। ভারতবর্ষের সরকারের রুলস অনুযায়ী তারা কিন্তু বিএড ডিএড করে 50% মার্কসও রেখেছে। এবার এরপরে কাজটা কি? নিশ্চয় জব, বুঝবে তো? এবার এই মুহূর্তে ওদের সামনে যে জব বেরোবে অ্যাপ্লাই করবে কি করবে না? করবে। এবার এদের সামনে কি হয়েছে? সেই সময় একটা ব্যাংকে জব পেয়েছে। এবার ইতিহাস ভূগোল বাংলা যারা অনার্স নিয়ে পড়াশোনা করছিল সবাই গিয়ে ওই ব্যাংকে কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছে। এবার আপনাদের কি মনে হচ্ছে ব্যাংক কি কাজটা দেবে? কে কে বলছি দেবে, কে কে বলছি দেবে না? কি বললাম? ইতিহাস ভূগোল বাংলা যারা অনার্স নিয়ে পড়াশোনা করছিল, 19 বছর পড়াশোনা করেছে, 50% মার্কস রেখেছে, ডিএড বিএড সবই কমপ্লিট করেছে এবং ওরা সবাই গিয়ে ব্যাংকে কিন্তু অ্যাপ্লাই করেছে। আপনাদের কি মনে হচ্ছে ব্যাংক কাজটা দেবে কি দেবে না? সবাই একমত দেবে না? কার মনে হচ্ছে দেবে? কে বলছে দেব? দেবে? দেবে? আচ্ছা দেখা যাক ভোট দেবে বলছে। কেউ ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে, আমরা ব্যাংকে যাই তো, ব্যাংকে ক্যাশিয়ার থেকে যে টাকা দেয় ক্যাশিয়ার বলে তো। আচ্ছা ব্যাংকের ক্যাশিয়ার উনি জিজ্ঞেস করেছে, আচ্ছা বলো তুমি ইতিহাসে অনার্স নিয়ে পড়াশোনা করেছো, আগে বলো বাবরের যুদ্ধের কাহিনীটা যদি বলতে পারো তবে টাকা দেওয়া হবে, বলেছে? ইতিহাস ব্যাংকে কাজে লাগে? ঠিক আছে, ভূগোল নিয়ে পড়াশোনা করেছে, ব্যাংক কি বলে বলুন দিন? আচ্ছা ভারতের ভৌগোলিক পরিবেশের কোথায় কি নদী আছে বলুন তবে টাকা দেওয়া হবে, বলে? তাহলে ভূগোল কি ব্যাংকে কাজে লাগে? ব্যাংকে কি চাকরিটা দেবে কি দেবে না? কি মনে হচ্ছে এবার? দেবে? দেবে না। ব্যাংক ফার্স্ট কি করবে? ফার্স্ট তাকে রিজেকশন করবে, বলবে আপনার শিক্ষাটা আমার ব্যাংকে অ্যাকসেপ্টেবল নয়, বলবে তো। আজকে ইতিহাস ভূগোল বাংলা সমাজ কারক ব্যাংকে কাজে লাগবে? পলিটিক্যাল সায়েন্সের কোনো রাজনৈতিক কোনো পারপাসে কোনো পড়া কাজে লাগবে? ফিলোসফি কোনো লজিক কাজে লাগবে ব্যাংকে? ঠিক আছে ব্যাংক ছেড়ে দিলাম, রেল ডিপার্টমেন্টে ইতিহাসের কোনো বাবরের যুদ্ধের কাহিনী ট্রেন চালাতে কাজে লাগবে? রেল ডিপার্টমেন্ট কাজে লাগবে? আচ্ছা আপনি বলুন তো যে আমরা যে ইতিহাস ভূগোল বাংলা নিয়ে পড়াশোনা করছি, এই পড়াশোনাটা কোথায় কাজে লাগবে? অনলি ফর টিচিং লাইন ছাড়া কোথাও কাজে লাগবে? বাট আমরা কিন্তু বলছে, মার্কেট বলছে, সিআইএ বলছে যে আমরা যে পড়াশোনাটা করছি, আমরা যে পড়াশোনাটা নিয়ে জীবনে 20টা 25টা বছর দিয়ে দিচ্ছি, জীবনকে কুরবানি করে দিচ্ছি, ওই পড়াশোনাটাই আমাদেরকে আগামী দিনে বেকার করে রাখছে। এটা যদি শুনতে খারাপও লাগে, বাস্তবে তাই। আজকে আমরা যে পড়াশোনা নিয়ে জীবনে 20 বছর 25টা বছর দিয়ে দিচ্ছি, ওই পড়াশোনাটাই আগামী দিনে আমাদেরকে বেকার করে রাখছে। বলছে যুগের সঙ্গে তাল মিলিয়ে আমরা চলতে পারছি না। একটা রিপোর্ট বলছে যদি কেউ এইচএস অবধি পড়াশোনা করে, তার বাবা মা তার পিছনে মিনিমাম 4 থেকে 6 লাখ টাকা খরচা করে ফেলে, খাওয়া দাওয়া পড়াশোনা এটা সেটা করে। যদি কেউ উচ্চ মাধ্যমিক অবধি পড়াশোনা করে, তার বাবা মা এই টাকাটা কিন্তু খরচা করে ফেলে। যদি কেউ 19 বছর পড়াশোনা করে, তার বাবা মা তার পিছনে মিনিমাম 6 থেকে 8 লাখ টাকা খরচা করে ফেলে এমএ বিএড ডিএড কমপ্লিট করার পরে।
বলছে 6 থেকে 8 লাখ টাকা খরচা করলো একটা সামান্য একটা ব্যাংকের কাজের জন্য তাকে রিজেকশন করলো। বলছে ব্যাংকে ওই কাজটাই পেতে পারতো কি যদি সে করতো ট্যালি। খরচা হতো কত 1200 টাকা, কিন্তু খরচা করেছে কত 6 থেকে 8 লাখ টাকা। বলছে সে যদি কমার্স নিয়ে পড়তো তাহলে ব্যাংকের ওই কাজটাই পেতে পারতো, বাট আমাদের কোনো সাবজেক্টে কোনো কমার্স নাই, আমরা কোনো ট্যালি নিয়ে পড়তে পারিনি বলে আজকে দিন আমরা কিন্তু কাজটা পেলাম না। বাট একবার ভালো করে ফিল করুন যে ওই ছেলে বা মেয়েটা এমএ বিএ ডিএড সবকিছু কমপ্লিট করার পরে আমরা নিজেরাই বলছি না ব্যাংকে কাজ দেবে না, রেলে কাজ দেবে না। কেন? এমএ বিএ ডিএড কমপ্লিট করার পরে শুধুমাত্র টিচিং লাইনে ছাড়ার কোনো কাজ লাগবে না। একবার ভালো করে ফিল করুন, আজকে 2012 তে লাস্ট এসএসসি হয়েছে, এরপর কোন এসএসসি হয়েছে? তাহলে 2012 আগে নিশ্চয় অনেক ছেলে বা মেয়ে তাদের কাছে ভালো একটা এক্সপেরিয়েন্স আছে, তো তারা তো এসএসসি পরীক্ষা বসতে পারেনি। তাহলে যখন এসএসসি পরীক্ষাটা হবে তখন যে ক্যান্ডিডেটটা ছিল যখন আবার নেক্সট কিছুদিন পরে হবে তখন সেই ক্যান্ডিডেট বাড়বে তো। তাহলে যারা বসে আছে ওদের অভিজ্ঞতা আমাদের থেকে বেশি তো, তাহলে ওরাই যদি না পায় তাহলে আমরা পাবো? তাহলে কি বলছে যে প্রথম কারণ কি বললো, আমরা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছি না। বলছে যুগের সঙ্গে যদি তাল মিলিয়ে আমরা না চলি তাহলে আমাদের লসটা কি হতে পারে? ধরুন আজ থেকে 50 বছর আগের কথা যদি আমি বলি, 50 বছর আগে আমরা শুনেছিলাম এই সালে একটা যুদ্ধ হয়। কিসের যুদ্ধ? পলাশী যুদ্ধ, 1717 সালে 23শে জুন। এবার 50 বছর আগে নিশ্চয় আমার দাদুরা প্রশ্ন করেছে এই প্রশ্নটা, আমার বাবারা করেছে তো, হ্যাঁ? তাই 50 বছর আগে শুনেছিলাম আমার বাবারা দাদুরা 1717 সালে পলাশী যুদ্ধ হয়েছিল, এই প্রশ্নটা কিন্তু করেছে। এবার 50 বছর পরে আমি আপনি কি করছি? এই সালে কি হয়েছে? পলাশী যুদ্ধ। এখন কি সালটা চেঞ্জ হয়েছে নাকি? নিশ্চয়ই সেই সালে পড়ছে তো। তাহলে 50 বছর আগে দাদুরা প্রশ্ন করে চাকরি বাকরি পেয়েছে তো, 50 বছর পরে আমি আপনি কি করছি? সেম সালই পড়ছি। এবার 50 বছর আগে যে দাদু প্রশ্ন করেছে আমরা কিন্তু সেই প্রশ্ন নিয়ে কিন্তু ব্যস্ত। কিন্তু ভালো করে ফিল করুন, 50 বছর আগে কেউ যদি 1 টাকা নিয়ে বাজারে যেত, ব্যাগবন্দি বাজার হতে হতো না? হতো তো। 50 বছর আগে যদি 1 টাকা নিয়ে কেউ বাজারে যেত, ব্যাগবন্দি বাজার হতো? শুনেছেন নাকি? বাজার করার পরে আবার টাকা ফেরত আসতো। আচ্ছা 50 বছর পরে আগামীকাল আপনি 1 টাকা নিয়ে বাজারে চলে যাবেন, আচ্ছা ব্যাগবন্দি বাজার হবে? হ্যাঁ, একটা চকলেট হবে? তাহলে ভালো করে ফিল করুন, 50 বছর আগে যদি কেউ 1 টাকা নিয়ে বাজারে যেত ব্যাগবন্দি কিছু বাজার হতো, কিন্তু 50 বছর পরে এখন কিন্তু আর 1 টাকা দাম নাই। আমরা বুঝতে পেরেছি যুগ কি হয়েছে? আপডেট হয়েছে, টেকনোলজি হয়েছে, আজকে যুগ চেঞ্জ হয়েছে, এখন 1 টাকা দাম নাই। কিন্তু ভালো করে ফিল করুন, 50 বছর আগে যে পড়াশোনাটা নিয়ে বাবা দাদুরা চাকরি বাকরি পেয়েছে আমরা সেই পড়াশোনা নিয়ে কি ব্যস্ত? আমরা বুঝতে পেরেছি এখন বর্তমানে 1 টাকা দাম নাই, কিন্তু ওই 1 টাকা দাম 50 বছর আগে ছিল। কিন্তু 50 বছর আগে যে পড়াশোনা করে চাকরি পেয়েছে ওই পড়াশোনাটা নিয়েই আমরা ব্যস্ত। তাহলে আমাদের কি যুগ কাজ দেবে? তাহলে আমাদের কি চেঞ্জ হতে হবে তো, আপডেট হতে হবে তো। আমরা এখন ভালো করে বুঝতে পেরেছি 1 টাকা দাম নাই, যুগ হয়ে গেছে, আপডেট চেঞ্জ। কিন্তু আমরা কি আমাদের পড়াশোনা চেঞ্জ করতে পেরেছি? আমরা কি পড়াশোনা আপডেট করতে পেরেছি? তাহলে আজকে আমাদেরকে অবশ্যই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে তো। যুগ বলছে কি? টেকনোলজি, কম্পিউটার, বাট আমরা কি নিয়ে ব্যস্ত? বাবরের যুদ্ধের কাহিনী, আকবরের যুদ্ধের কাহিনী। তাহলে বাঁচতে হবে যুগ, তাহলে অবশ্যই আমাদেরকে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তাহলে বুঝতে পারলাম যে প্রথম কারণটা কি বললাম, যে আমরা যদি যুগের সঙ্গে তাল নিয়ে না চলি তাহলে কিন্তু আজকে যুগ কিন্তু কাজ আমাদেরকে দেবে না। বাট আজকে দিনে সবথেকে যদি আপডেট বলি কি? টেকনোলজি, টেকনিক্যাল। বাট এখানে যারা বসে আছে টেকনিক্যালে কোনো কোর্স বা কোনো ট্রেনিং করেছি? কম্পিউটার কোনো অ্যাডভান্স যদিও করা থাকে হয়তো বেসিক কোনো কোর্স করেছি, বাট আজকে দিনে বেসিকের ডিমান্ড বেশি না অ্যাডভান্সের ডিমান্ড বেশি? অ্যাডভান্স, ঠিক না? বাট আজকে দিনে যদি আমরা টেকনোলজি যদি স্ট্রং না হতে পারি তাহলে আজকের মার্কেট কিন্তু আমাদের কিন্তু কাজ দেবে না। এবার এটা বলছে প্রথম কারণ, এই যে 99% ছেলেরা মেয়েরা কাজটা পাচ্ছিল না, বুঝলাম আমরা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছি না বলে কাজটা পাচ্ছি না। তাহলে সেকেন্ড কারণটা কি বলছে? সেকেন্ড কারণ বলছে বর্তমানে কি হয়েছে? ভ্যাকান্সিটা কমে গেছে আর ক্যান্ডিডেটটা বেড়ে গেছে। আজকে দিনে এই লকডাউনের আগে একটা রেলের গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল, ওই গ্রুপ ডি পরীক্ষা আমরা দিয়েছিলাম। রেলের একটা গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল লকডাউনের আগে, পরীক্ষা তো দিয়েছিলাম। কত সিট ছিল কোনো ইনফরমেশন জানা আছে? টোটাল অল ওভার ইন্ডিয়াতে সিট ছিল 90,000, বাট এর জন্য অ্যাপ্লাই করেছিল কত? 2.5 crore বা কোটি।
90,000 পদের জন্য অ্যাপ্লাই করেছে কত 2.5 কোটি মানুষ। এবার এই 90,000টা কেটে আমি 10,000 বাড়িয়ে দিলাম, কত বললাম 1 লাখ 1 লাখ। অ্যাপ্লাই করেছে কত 2.5 কোটি। 2.5 কোটি মানুষের মধ্যে যদি 1 লাখ ছেলে বা মেয়ে কাজ পায় তাহলে পাবে না কতজন? 2.5 কোটি মানুষের মধ্যে যদি 1 লাখ ছেলে বা মেয়ে কাজ পায় তাহলে পাবে না কতজন? বলবো কেউ সহযোগিতা করবো তো নাকি? সহযোগিতা করবো তো? কি মনে হচ্ছে? আর কেউ? 2.40 লাখ, কেউ বলে 1.5 লাখ, কেউ 2.49। আর কেউ? একটা হিসাব করতে যদি মাথার ঘাম পায়ে পড়ে যায় তাহলে কাজ পাবো? সিম্পল হিসাব। 2.5 কোটি মানে 250 লাখ, 2.50 লাখ তো। এবার 2.50 লাখের মধ্যে কজন পাবে? 1 লাখ পাবে। তাহলে পাবে না কতজন? 249 লাখ মানুষ কাজটা পাবে না। এবার এই যে 249 লাখ মানুষ কাজটা পেল না, এদের বাবা মা কি খরচা করে পড়াশোনা করায়নি? এরা কি এমএ বিএড ডিএড কমপ্লিট করেনি? তাহলে পেল না কেন? অপশনই তো নাই। আচ্ছা এটা 1 লাখ, তাহলে দেবে কাকে? ঠিক কি না? রিপোর্ট এটাই বলছে। আর এটা বলছে কি ভারতবর্ষের রিপোর্ট। একবার ভালো করে ফিল করুন। আমরা যদি কোনো একটা ক্লাসে 100 থেকে 200 জন ছেলে বা মেয়ে থাকে, এখানে যারা বসে আছি 1 থেকে এতদূর পর্যন্ত যে পড়াশোনা করছি, কেউ একটা ক্লাসে ফার্স্ট হতে পেরেছি? কেউ একটা ক্লাসে ফার্স্ট হতে পেরেছি? এখানের মধ্যে হতে পেরেছি? দেখুন ভালো করে দেখুন, আমরা 100 জন ছেলে বা মেয়ের মধ্যে কোনোদিন ফার্স্ট হতে পারিনি। যখন কোনো একটা জায়গায় চাকরিতে অ্যাপ্লাই করব, সেখানে 100 জন থাকবে না বেশি থাকবে? লাখ লাখ থাকবে তো। তখন কি মার্কেট রিপোর্ট কি বলছে? আমাকে 10 লাখের মধ্যে ফার্স্ট হতে হবে। যেখানে আমি 100 জনের মধ্যে ফার্স্ট হতে পারিনি, 10 লাখের মধ্যে ফার্স্ট হতে পারবো? তাহলে চাকরি পাওয়া সহজ না কঠিন? খুব সহজ। হ্যালো यस অর নো? খুব সহজ। 100% কঠিন তো। এটাই বলছে নাকি মার্কেটের রিপোর্ট। কিছুদিন আগে জলপাইগুড়িতে বন দপ্তরের উপর কিছু সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হবে। জানি তার জন্য কারা অ্যাপ্লাই করেছে? তার জন্য অ্যাপ্লাই করেছে এমএল পিএইচডি করা ছেলে। কি সিভিক ভলান্টিয়ার হবে, তার জন্য পিএইচডি করা ছেলে যারা নাকি কলেজের লেকচার হতে পারতো। এটাই নাকি বর্তমানে সিচুয়েশন। কিছুদিন আগে বলছে 114 জন ঝাড়ুদার পদে নিয়োগ করা হবে, কিন্তু জানি কারা অ্যাপ্লাই করেছে? এমটেক বিটেক ইঞ্জিনিয়ার। কারা পৌরসভা ঝাড়ু দেবে তার জন্য অ্যাপ্লাই করেছে কারা? এমটেক বিটেক ইঞ্জিনিয়ার। আমরা যারা বসে আছি আমাদের ঝাড়ুদার পদের জন্য অ্যাপ্লাই করার জন্য কোনো যোগ্যতা তৈরি হয়নি। কি করতে হবে? এমটেক বিটেক কমপ্লিট করতে হবে, তবে ঝাড়ু দিতে পারবে। এটাই বর্তমানে সিচুয়েশন। কিছুদিন আগে আনন্দবাজার পত্রিকা দিয়েছিল, যেগুলো বলছি কোনো বানানো রিপোর্ট নয়, একদমই পত্রিকা রিপোর্ট, আপনি চাইলে দেখতে পারেন। কিছুদিন আগে আনন্দবাজার পত্রিকা কি দিয়েছে? যে একটা ছেলে এমএ বিএড ডিএড কমপ্লিট করার পরে, সবকিছু কমপ্লিট করার পরে মার্কেটে ফুটপাতে বসে জুতো সেলাই করে ফ্যামিলির মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেয়। ওকে, সাংবাদিকরা কোশ্চেন করছে, বলছে আপনার যোগ্যতা সম্বন্ধে একটা ম্যাচ খাওয়াচ্ছে না, যে এটা কেন করছেন? বলছে আমার কাছে প্রচুর সার্টিফিকেট আছে, এই সার্টিফিকেটটা কোনো দোকানে যদি দেখায় 2 কেজি চাল দেবে, বাট যদি আমি ফুটপাতে জুতো সেলাই করি আমার ফ্যামিলিটা বেঁচে যাবে। এটাই হচ্ছে সিচুয়েশন। আর এই সিচুয়েশনে আমরা কি ভাবছি? হয়তো আমার ছেলে বাবার মেয়ে হয়তো এবার কাজটা পেয়ে যাবে, হয়তো আমরা এবার কাজটা পেয়ে যাবো। খুব সহজ। আপনার আগে সবাই কমপ্লিট করে বসে আছে, তারাই যদি না পায় তাহলে আপনি কি করে পাবেন? তাহলে এটাই বলছে 100% এখন কম্পিটিশন। আর এই কম্পিটিশনের জন্য আমরা কি বলছি? এবার হয়তো কাজটা পেয়ে যাবো। এটা তো বলছে মার্কেটের রিপোর্ট। বর্তমানে লকডাউন বা করোনা হওয়ার, এটা করোনার আগে কথা বলছি, কিন্তু করোনা হওয়ার পরে এবার কি হয়েছে জানি? এই যে 8 থেকে 9 মাস লকডাউন ছিল, এই লকডাউন সিচুয়েশনে কি হয়েছে? বর্তমানে বলছে ভারতবর্ষের সরকারে এই যে 8 থেকে 9 মাস টোটাল লকডাউন ছিল, টোটাল লকডাউনে বলছে 22 লক্ষ কোটি টাকা কি হয়ে গেছে? ধার বা বাজেট বা ঋণে চলছে। এই যে 8 থেকে 9 মাস যে লকডাউন ছিল, ওই 8 থেকে 9 মাসে 22 লক্ষ কোটি টাকা কি হয়ে গেছে? ধার হয়ে গেছে, ঋণে চলছে। বলছে এটা তুলে ধরতে মিনিমাম 10 থেকে 12 বছর টাইম লাগবে। মিনিমাম 10 থেকে 12 বছর টাইম লাগবে। আর এই জন্য 10 থেকে 12 বছর নিউ কোনো রিক্রুটমেন্ট করা যাবে না। এমনিতে একটু আগে দেখলাম ক্যারিয়ারের জন্য আমরা প্রিপারেশন নিতে পারিনি, চাকরি বাকরি পেতে পারবো না। সরকার কি বলছে? 10 বছর চাকরি আর দেবো না। কি বলছে? 10 থেকে 12 বছর কোনো চাকরি বাকরি দিতে পারবে না। এমনিতেই তো পাবো না, আবার কি বলছে? 10 বছর দেবো না। তাহলে এবার কি করব? তাহলে এবার কি করব?
এমনিতে তো কেরিয়ার যা দেখলাম যে কেরিয়ার পেতে গেলে এই পার্টনারটি স্ট্রং থাকতে হবে, সেটা তো স্ট্রং নয়। কিন্তু যদি হয়তো কোথাও কাজ করতে পারতাম, সরকার কি বলছে 10 থেকে 12 বছর দেবো না, তাহলে এবার সিচুয়েশনটা কোথায় পৌঁছেছে। বাট এতক্ষণ ধরে যেটা দেখলাম সেগুলা কি প্রবলেম, তো এতক্ষণ ধরে কি দেখলাম যে কেরিয়ার পেতে গেলে এই জিনিসগুলো আমাদেরকে স্ট্রং থাকতে হবে। আর কি দেখলাম যে মার্কেটের সিচুয়েশনটা বা রিপোর্ট বর্তমানে মার্কেটের কি অবস্থা। এবার এগুলা সবই এতক্ষণ ধরে দেখলাম কি প্রবলেম, এবার কি দেখবো সলিউশন। আমি এখনো কিন্তু আলোচনা করিনি যে আপনারা এখানে কেন এসেছেন। এতক্ষণ ধরে যেটা মানে দেখছিলাম সেটা হলো মার্কেটের রিপোর্ট, কেরিয়ার তৈরি করতে গেলে কোন কোন পার্টগুলো দরকার। এবার যেটা দেখবো আমরা এখানে কেন এসেছি। এবার এই যে প্রবলেমগুলো দেখলাম, এই প্রবলেমের সলিউশন পাওয়ার মতো কোথাও রাস্তা আপনার কাছে আছে? যে প্রবলেমগুলো এতক্ষণ ধরে দেখলাম, কেউ আছি যে আমরা চাইলে অন্য কোথাও এর সলিউশনটা পেতে পারবো? কি বোরিং লাগছে নাকি? হ্যাঁ, খুব বোরিং লাগছে। আমরা দেখুন অ্যাকচুয়ালি হয়তো কোনো বন্ধু বা বান্ধব হয়তো আপনাকে বলেছিল চলো একটা ভালো একটা সিনেমা চলছে দেখতে যাবো। এবার আপনি কি এসে কোথায় পৌঁছে গেছেন? কেরিয়ার সিলেকশনে। সেই এসে আবার কেরিয়ার কেরিয়ার কেরিয়ার। একটা কথা ভালো করে মনে রাখতে হবে যে একটা মানুষ ধরুন সাপোজ সারা জীবন টিভি দেখতো, টিভি দেখে দেখে শুনেছেন কি সে নাকি কোটিপতি হয়ে গেছে, হয়? শুনেছি টিভি দেখে সারা জীবন টিভি দেখতো কোটিপতি হয়ে গেছে, হয় নাকি? টিভি দেখে কি পাওয়া যায়? এন্টারটেইনমেন্ট পাওয়া যায়। কিন্তু কোটিপতি হওয়া যায় আপনার জীবনে যেটা বোরিং সাবজেক্ট, ওটা আগামী দিনে আপনাকে কেরিয়ার দেবে। বাবা বলছে যে ভালো করে প্রশ্ন কর, ভালো করে প্রশ্ন কর। আমরা কি করেছি, বইয়ের পেজের তলায় কি লেখা আছে? সোশ্যাল নেটওয়ার্ক। নাম্বার পেয়েছিল তো 30% 40%। সিরিয়াস হতে পারিনি। যদি এখনো যদি আমি সিরিয়াস থাকি তাহলে আগামী দিনে কিন্তু কেরিয়ার পাবো না। তাই আপনার জীবনে যেটা বোরিং সাবজেক্ট সেটাই কিন্তু আগামী দিনে কিন্তু কেরিয়ার দেবে। বাট এখান থেকে আজকে আমাকে ভালো করে ফিজিক্যালি এবং মেন্টালি ভালো করে বসতে হবে, মানসিক দিক দিয়েও শারীরিক দিক দিয়েও। আপনি এখানে বসে আছেন কিন্তু মন পড়ে আছে অন্য জায়গায়, তাহলে কি বুঝতে পারবো? তাই ব্যাপারটা একটু ভালো করে, একটু আই টু সি মাইন্ড টু রিসিভ, দেখার মতো চোখ থাকতে হবে, শোনার মতো মন থাকতে হবে। তাহলে এতক্ষণ ধরে যে প্রবলেমটা দেখলাম তাদের সলিউশন কি আছে? পৃথিবীতে যখন মানুষ এসেছিল ওদের কাছে সমস্যা হয়েছিল তো, কিন্তু সমাধানের রাস্তা বের করেছে। এভরি প্রবলেম হ্যাজ এ সলিউশন। সমস্যা আছে মানে সমাধানের রাস্তা কিন্তু আছে। এবার দেখো যে এই প্রবলেমের অ্যাকচুয়ালি সলিউশনটা কি। কি সমাধান দেখো না দেখো না? হ্যাঁ দেখো তো। বলছে আজ থেকে বিগত 21 বছর আগে থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট অথরাইজড একটা অর্গানাইজেশন তারা ডেডিকেশনের সঙ্গে সারা ভারতবর্ষ জুড়ে 21 বছর ধরে সাকসেসফুলি রান করে চলেছে। এতক্ষণ ধরে যে প্রবলেমটা দেখলাম এই প্রবলেমগুলো 100% সলিউশনটা তারা কিন্তু করে দিচ্ছে। আমরা যে সিলেকশনে বসে আছি এই সিলেকশনে যদি আমরা সিলেক্ট হতে পারি, এতক্ষণ ধরে ক্যারিয়ারের জন্য যে প্রবলেমগুলো দেখলাম সেই প্রবলেমের 100% সলিউশন আমরা দিতে পারবো। অর্গানাইজেশনের নাম জানি আমরা, অর্গানাইজেশনের নাম হলো কি APLL, এশিয়ান প্যাসিফিক লার্নিং লিভারেজ লিমিটেড একটা অর্গানাইজেশন। যদি এর পিছনে ব্যাকগ্রাউন্ড যদি বলি, বর্তমানে 21 ইয়ার্স এবং এই 21 বছরে সারা ভারতবর্ষে 47 লাখ বা 47 লক্ষ ছেলে বা মেয়েকে আইটি রিলেটেড করে তাদের হাতে একটা মানে কমপ্লিটলি একটা ক্যারিয়ার তুলে দিয়েছে এবং তাদেরকে এমন একটা গাইডলাইন দিয়েছে তারা আগামী দিনে বা এখন বর্তমানে তারা একটা জায়গায় বা প্রতিষ্ঠিত হতে পেরেছে। এবার এই এত কম সংখ্যায় এতগুলো ছেলে বা মেয়ে এখানে কেন, বা এরা কি এমন জিনিস দেয় বা কি এমন গাইডলাইন দেয় বা কিভাবে ক্যারিয়ারটা তৈরি করে দিচ্ছে জানতে হবে তো। বলছে আমরা জানি যে লক্ষ লক্ষ ছেলে বা মেয়ে মানে কলেজ পাস আউট করে বের হয় তো, লক্ষ লক্ষ ছেলে বা মেয়ে কলেজ যখন পাস আউট করে বের হয় একটা সার্টিফিকেট নিয়ে বেকার বের হয় তো, আর ওই বেকার ছেলে বা মেয়েটা এপিএল এসে একটা কমপ্লিটলি গুড ক্যারিয়ার পায়। তাহলে দেখা যাক এপিএল যদি আমরা চান্সটা পেয়ে যাই তাহলে এপিএল আমাদের জন্য কি কি অপরচুনিটি রেখেছে। ফার্স্ট, যদি এপিএল এর আমরা সুযোগটা পাই, ফার্স্ট যেটা রেখেছে সেটা কি একটা ইম্পর্টেন্ট ট্রেনিং। পিটি স্কিল বা অ্যাটিটিউড ডেভেলপমেন্টের একটা ট্রেনিং। কত বলছে সপ্তাহে একদিন 52 উইকস, 52 সপ্তাহ বা এক বছরে একটা পার্সোনালিটি, একটা স্কিল বা অ্যাটিটিউডের উপর একটা ট্রেনিং রেখেছে। আমরা একটু আগে দেখলাম যে ক্যারিয়ার পেতে গেলে আমাদেরকে এই পার্টটাতে স্ট্রং থাকতে হবে, বাট আমরা ম্যাক্সিমাম ছেলে বা মেয়ে এই পার্টটাতে স্ট্রং নাই।
একটা ইন্টারভিউয়ে স্যারদের সাথে কিভাবে কথাবার্তা বলতে হয়, ব্যবহার আচরণটা কেমন দরকার আছে, কমিউনিকেশন কেমন করতে হয়, আই টু আই কন্টাক্ট কেমন করতে হয়, বডি ল্যাঙ্গুয়েজটা কেমন দরকার আছে, ড্রেস কোড সেন্স কেমন দরকার আছে, বা ইন্টারভিউ কিভাবে প্রবেশ করতে হয়, এই যে কমন সেন্সের উপর একটা ট্রেনিং সপ্তাহে একদিন ধরে 52 সপ্তাহ বা 1 বছর ট্রেনিং কিন্তু করে দিল। এই ট্রেনিংটা কারা দেবে? বিভিন্ন ডব্লিউবিসিএস অফিসার, টিচার, ব্যাংকিং ম্যানেজার, সাকসেসফুল পারসন মান, যারা বর্তমানে এখন সাকসেসফুল রাস্তায় আছে তারাই কিন্তু এই ট্রেনিংটা দেবে। এবার আমরা যদি নরমাল কোনটা ভারতবর্ষের কোনো নরমাল স্টুডেন্ট যদি সাকসেসফুল পারসন মানুষের কাছে মানে নরমালি 1 বছর ধরে নিজেকে চেঞ্জ করা ট্রেনিং পায়, সে চেঞ্জ হবে কি হবে না? 100% হবে তো। বাট সবথেকে ব্যাপার হলো কি যে আমরা অন্য কাউকে চেঞ্জ করতে পারি কিন্তু নিজেকে কখনো চেঞ্জ করতে পারি না। আমরা নিজেকে কিভাবে চেঞ্জ করব, হাউ টু ডেভেলপমেন্ট ইওর ক্যারিয়ার, আমাদের ক্যারিয়ারটাকে ডেভেলপমেন্ট করতে গেলে কোন কোন পার্টগুলো আমাদের কাছে চেঞ্জ আনতে হবে, এই চেঞ্জের পর সপ্তাহে একদিন ধরে 52 সপ্তাহে একটা ক্যারিয়ার ব্যবস্থা করে দেব। দেখবেন অনেকে বিএড বা ডিএড করে, তো বিএড ডিএডটা কেন করে? এসএসসি বা পিএসসি পরীক্ষা বসার জন্য। তো এবার এই যে বিএড ডিএড করলো বলছে ফার্স্ট একটা তাকে সার্টিফিকেট দেওয়া হয় চাকরি পরীক্ষা এসএসসি পরীক্ষা বসার জন্য, আর সেকেন্ডলি তাকে লাস্ট 6 মান্থ বিভিন্ন স্কুলে পাঠানো হয়। জানি আমরা কেন? তার ব্যবহার আচরণটা কেমন হবে, 5টা ছেলে বা মেয়েকে কিভাবে মেইনটেন্স বা মোটিভেট করবে, তার কমিউনিকেশন, তার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন দরকার আছে, এই জিনিসটাই কিন্তু বিএড ডিএড এর লাস্ট 6 মান্থ শেখানো হয়। বাট বাবা মারা কত খরচা করে? 80 থেকে 90 হাজার কিন্তু খরচা করে কি ছেলে মেয়েদেরকে চেঞ্জ করার জন্য। বাট আপনাকে হয়তো এপিএলএল সার্টিফিকেটটা দিতে পারবে না, কিন্তু নেক্সট যে ট্রেনিং আমরা নিজেকে কিভাবে চেঞ্জ করব, এই টোটাল ট্রেনিংটা কিন্তু আপনাকে এপিএলএল কিন্তু সম্পূর্ণ কিন্তু দেবে। কিন্তু কথা হচ্ছে এবার দেখুন পরীক্ষা, আমরা এখানে একটা পরীক্ষা দিয়েছি, এই পরীক্ষা দেওয়া কতটা ইম্পর্টেন্ট, যার নামটা লিস্টের মধ্যে এসে যাবে সে এই ট্রেনিংটা সম্পূর্ণ পাবে ফ্রি অফ কস্টে। এটার জন্য তাকে কোনো কস্ট বা কোনো টাকা খরচা করতে হবে না, কোনো 80,000 90,000 বা 1 লাখ টাকা খরচা করতে হবে না। আমরা রাইস মাইস নাম শুনেছি কোচিং সেন্টার, ওখানে এই ট্রেনিংগুলো করানো হয়, পার্সোনালিটি স্কিল বা অ্যাটিটিউড ডেভেলপমেন্ট ট্রেনিং। বাট সেখানে 35,000 টাকা 40,000 টাকা খরচা হয়। বাট আমাদের নামটা যদি লিস্টের মধ্যে এসে যায় তাহলে নিজেকে কিভাবে চেঞ্জ করব, এই টোটাল ট্রেনিংটা 1 বছর ট্রেনিংটা আমরা সম্পূর্ণ পাবো ফ্রি অফ কস্টে। নেক্সট যেটা কি দেবে, স্পোকেন ইংলিশ ট্রেনিং 6 মান্থ, 6 মাসের একটা স্পোকেন ইংলিশ ট্রেনিং এর ব্যবস্থা করা হচ্ছে। কেন? ক্যারিয়ার পেতে গেলে আমাদের ইংলিশে ভালো করে কমিউনিকেশন করতে হবে, বা ইংলিশ পাঠাতে আমাদেরকে অবশ্যই কনফিডেন্স সহকারে বলতে হবে। কোন একটা ধরুন ইন্টারভিউ গেছি, সাপোজ আমরা 3 জন গেছি, ও বাংলা বলছে, ইংলিশ বলছে, আমি হিন্দি বলছি, কাকে নেবে? যে ইংলিশে কমিউনিকেশন করছে। বাট আমরা এই পাঠাতে অনেক দুর্বল তো, হ্যাঁ, তার জন্য কি অর্গানাইজেশন কি বললো, এপিএল কি বললো, যে একটা ছেলে বা মেয়ে যে চান্স পেয়ে যাবে এপিএল এ, তার নামে বা তাকে একটা 6 মাসের একটা স্পোকেন ইংলিশ ট্রেনিং এর ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। কি রকম? যেমন ছোট ছেলে বা মেয়েকে বাংলাতে অ আ শেখানো হয়, সেরকম ওখানে তাকে স্পোকেন ইংলিশ বা ইংলিশে কথাবার্তা বলা শেখানো হবে, যাতে কি একদমই সে স্ট্রং থাকতে পারে এবং থ্রোলি স্পিকিং তার জন্য ইংলিশ হয়। এবার লিস্টের মধ্যে যার নামটা আমাদের চলে আসবে, এই ট্রিকটা কিন্তু তাকে কিন্তু খরচা করে আসতে হবে, এটা কিন্তু সম্পূর্ণ সেভাবে ফ্রি অফ কস্টে। মার্কেটে কোথায় স্পোকেন ইংলিশ শিখতে যাবো, সেখানে ফ্রি দেওয়া হয়, মিনিমাম 10 থেকে 12 টাকা খরচা হয়। বাট এটা পাবো কিন্তু আপনার সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। নেক্সট কি দিচ্ছে, ফ্যামিলি সিকিউরিটি। ফ্যামিলি সিকিউরিটির জন্য অ্যাক্সিডেন্ট একটা ডেথ ইন্স্যুরেন্সের জন্য 1 লাখ একটা ডেথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা হচ্ছে। বলছে ভারতবর্ষের একটা রিপোর্ট বলছে প্রতি 1 ঘন্টায় 10টা করে স্টুডেন্ট অ্যাক্সিডেন্ট করে মারা যায়। WHO এর একটা রিপোর্ট বলছে প্রতি 1 ঘন্টাতে 10টা করে স্টুডেন্ট অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। ওই অ্যাক্সিডেন্ট হওয়ার একটাই কারণ, তারা ক্যারিয়ার পায়নি, তারা বেকার আছে। বাট এই যে বললাম কথাটা, অর্গানাইজেশন কি করলো, যে চান্স পেয়ে যাবে সেই ছেলে বা মেয়েটার নামে 1 লাখ একটা ডেথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা থাকছে। কেন? তার কারণ হচ্ছে আমরা যারা পড়াশোনা করছি, বাবা মা আমাদের উপর প্রচুর আশা করে, তো যে আজকের দিনে আমার ছেলে বা মেয়েকে পড়াশোনা করাচ্ছি, আগামী দিনে আমাকে দেখবে। কিন্তু বাই চান্স যদি কোনো কিছু হয়ে যায়, আজকে আপনার সামনে আমি দাঁড়িয়ে কথা বলছি, কালকে থাকবো বলে কোনো গ্যারান্টি আছে? আমরা ডেট অফ বার্থ সবাই বলতে পারবো? ডেট অফ বার্থ সবাই বলতে পারবো না?
কিন্তু ডেট অফ ডেট বলতে পারবো কেউ? কখন মরবো বলতে পারবো? এটা বলা জানে। বাট আজকে দিনে যদি বাই চান্স কোনো কিছু হয়ে যায় তাহলে তার নামে একটা 1 লক্ষ টাকা ডেথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দেওয়া উচিত, যাতে কি তার ফ্যামিলি সিকিউর বা সেফটি থাকে। কেন? সে যেন নিরাশায় না হয়। এবার বাবা মা হয়তো যদি বাই চান্স কোনো কিছু হয়ে যায় হয়তো আমাদেরকে ফিজিক্যালি মিস করবে কিন্তু ফাইনান্সিয়াল দিক দিয়ে মিস করবে না। কেন? ইন্স্যুরেন্সের ব্যবস্থা কিন্তু থাকছে। এবার এই পার্টটা আমরা সেরকম খুব একটা হাইলাইট করি না, তবুও কিন্তু রেখে দিয়েছে বাই চান্স যদি কোনো কিছু হয়ে যায়। এবার আমরা কোথাও মার্কেটে কোনো কিছু যদি এলআইসি বা ইন্স্যুরেন্স করি মাসে মাসে ইএমআই লাগে তো, বাট আমাদেরকে এটা কি করতে হবে? শুধুমাত্র 1 বছর পর পর রিনিউয়াল একটা ফর্ম ফিল আপ করতে হবে, বাট কোনো টাকা পে করতে হবে না বা কোনো ইএমআই লাগবে না। নেক্সট 4 নম্বর কি দিচ্ছে? 4 নম্বর যেটা দিচ্ছে সেটা একটা ভাইটাল একটা সিস্টেম। সেটা কি? আমরা একটু আগে দেখলাম যে ক্যারিয়ার পেতে গেলে প্রথমে কি বলেছিলাম? এডুকেশন কটা ভাগ বলেছিলাম? দুটো তো, একটা ট্র্যাডিশনাল একটা টেকনিক্যাল। আমাদের কাছে আছে কোনটা? ট্র্যাডিশনাল আছে তো, কিন্তু টেকনিক্যাল আছে কোনো? অর্গানাইজেশন কি বললো? একটা এন্টারপ্রেনিউর লেভেলের মার্কেট ওরিয়েন্টেড, জব ওরিয়েন্টেড, আপডেট জবের জন্য আমরা যাতে প্রিপেয়ার হতে পারি তার উপর একটা ট্রেনিং এর ব্যবস্থা করে দিল। কি? একটা টেকনিক্যালের উপর ট্রেনিং। বলছে টেকনিক্যালের মধ্যে আজকে দিনে একটা জিনিস বোঝায়, তার নাম কি? কম্পিউটার। আজকে বেস্ট অফ দ্য বেস্ট হলো কি? কম্পিউটার। যদি কেউ কম্পিউটারে অল টোটাল কোনো ট্রেনিং বা নলেজ থাকে সে মার্কেটে কি বেকার হবে? আজকে বেশিরভাগ হচ্ছে কি? কম্পিউটার। এর জন্য কম্পিউটারের উপর বেস করে অ্যাডভান্স রিলেটেড এবং মার্কেট ওরিয়েন্টেড, জব ওরিয়েন্টেড বলছে আজকের মার্কেটে যে যে কাজ হচ্ছে ওর উপর ভিত্তি করে একটা ট্রেনিং এর ব্যবস্থা করে দিল। এবার যে ট্রেনিং এর ব্যবস্থা করে দিল, ট্রেনিংটার নাম কি? স্মার্ট কমার্স। একটা কমার্স ব্যাকগ্রাউন্ডের কোর্স বা একটা কমার্স ব্যাকগ্রাউন্ডের ট্রেনিং। বলছে আজ একটু আগে দেখলাম যে ব্যাংকে আমরা ওই কাজটা পেতে পারতাম যদি বলতাম কি? কমার্স নিয়ে, বাট এখানে টোটাল আছে কমার্স ব্যাকগ্রাউন্ডের কোর্স। বাট আমরা যারা কমার্স নিয়ে পড়িনি বলে আমরা মানে পারবো না তা কিন্তু নয়। যে আর্টস, সায়েন্স, কমার্স যে যাই নিয়ে পড়াশোনা করতে পারবো না তাদের সবার জন্য এটা কিন্তু ভালো ভালো এসেছে। এবার এই যে কমার্স ব্যাকগ্রাউন্ডে যে ট্রেনিংটা বা কোর্সটা করানো হচ্ছে এটা বলছে কি রকম জিনিসটা? বলছে আমরা নরমালি যদি কম্পিউটার শিখতে চাই প্রথমে কি করতে হয়? বেসিক পার্ট করতে হয় তো। এবার বেসিকটা করলে কি কোথাও কাজ পাবো? বলছে এখানে এই দুটো এই ট্রেনিংটাকে দুটো পার্টে ভাগ করা হয়েছে। একটা কি? বেসিক, আর একটা হলো কি? অ্যাডভান্স। বলছে বেসিকটাকে 10% জোর দেওয়া হয়েছে। কেন? বেসিকের উপর খুব একটা কাজকর্ম নেই বলে চলে। সাপোজ আমি যদি বলি ধরুন মার্কেটে ড্রাইভারি পোস্টের উপর প্রচুর ছেলে মেয়ে না হবে, এবার আমরা বলে শুনে কি করেছি? রান্নার কাজটা খুব ভালো করে শিখে রেখে দিয়েছি। কাজটা কি মার্কেটে পাবো? তাহলে মার্কেটে কি বলেছে? ড্রাইভারি পোস্ট। সেম মার্কেট কি বলছে? আজকে আমাদেরকে কাজটা কি করতে হবে? অ্যাডভান্স করতে হবে। টেকনিক্যাল আজকে কম্পিউটারের ওয়েবসাইটে নলেজ জানতে হবে, অনলাইনে নলেজ জানতে হবে এবং ই-কমার্সে নলেজ জানতে হবে। এবার আমরা কি করছি? বেসিক নিয়ে ব্যস্ত, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট। এবার এই বেসিক পার্টে কিন্তু কি আছে? ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, ইমেল এবং অ্যাক্সেস। কেন? এটা যদি আমরা প্রথমে যদি অ1 না শিখি তাহলে বড় বড় বই পড়তে পারবো? তাহলে প্রথমে অ শিখতে হবে, তাহলে কম্পিউটারে অবশ্যই আমাদেরকে বেসিক পার্টটা শিখতে হবে তো। এজন্য বেসিক পার্টের মধ্যে এই জিনিসটা কিন্তু রেখে দিল। এবার আজকে দিনে একটা ওয়ার্ডের মধ্যে কি কাজ হয়? একটা পেজ কিভাবে কালার করার করতে হয়। এক্সেলের কাজটা কি? একটা মার্কশিট কিভাবে তৈরি করতে হয়। আজকে পাওয়ার পয়েন্টের কাজটা কি? একটা প্রোগ্রাম কিভাবে লঞ্চ বা তৈরি করতে হয়। আজকে ইমেলের কাজটা কি? একটা ডকুমেন্টস সার্চ করার জন্য কিন্তু কাজ লাগে। আজকে অ্যাক্সেসের কাজটা কি? কোনো ডাটা এন্ট্রি অপারেটরের কাজকর্ম করতে গেলে অ্যাক্সেস কিন্তু কাজে লাগে। এবার এই যে পার্টটা বললাম বেসিকে, এ বলছে এই পার্টের পর মার্কেটে খুব একটা কাজকর্ম নেই, কিন্তু আমরা যদি অফিশিয়ালি কোনো কাজ করতে চাই ডাটা এন্ট্রির উপরে সেই কাজটা কিন্তু দরকার হতে পারে। এর জন্য এই বেসিক পার্টটাকে 10% জোর দেওয়া হয়েছে। তাহলে বাকি 90% কোথায় জোর দিল? অ্যাডভান্সে। কেন? আজকে এই অ্যাডভান্সের উপরই মার্কেটটা কিন্তু দরকারি আছে। বলছে অ্যাডভান্সের মধ্যে প্রথমে কি রেখেছে? বিজনেস অ্যাকাউন্টিং। বিজনেস অ্যাকাউন্টিং জিনিসটা কি? আজকে দিনে একটা মানুষ যদি অনলাইনের উপর বা ওয়েবসাইটের উপর বিজনেস করে তার নিজস্ব একটা অনলাইনের উপর একটা অ্যাকাউন্ট থাকে, আর ওই অ্যাকাউন্টের মধ্যে সমস্ত কিছুটা মেনটেন হয়, সেল, পারচেজ, এন্ট্রি থেকে শুরু করে সব কিছু কিন্তু মেনটেন হয়। এবার বিজনেস অ্যাকাউন্টের মধ্যে প্রথমে কি রেখে দিয়েছে? ট্যালি উইথ ERP9, এন্টারপ্রাইজ রিসোর্সেস প্ল্যানিং। ট্যালি জিনিসটা কি? ট্যালি ইজ এ সফটওয়্যার না কোম্পানি? কোনটা? ট্যালি সফটওয়্যার না কোম্পানি? কোনটা?
আর কেউ বলছে ট্যালি হলো একটা সফটওয়্যার। এবার ট্যালির মধ্যে কি কি কাজ হয় জানেন আমরা কেউ বলতে পারো ট্যালির মধ্যে কি কি কাজ হয়? ট্যালির মধ্যে কি কাজ হয়? একটা কোম্পানিতে কোন একটা প্রোডাক্ট বা কোন একটা মাল আসা যাওয়া করছে, মানে কি সেল পারচেজ হচ্ছে তো, কেনা বিক্রি হচ্ছে তো, বুঝছো ওটা কোথায় হচ্ছে? ট্যালিতে। আজকে দিনে একটা কোম্পানিতে প্রচুর শ্রমিক আছে, এদের সমস্ত হিসাবপত্র থেকে শুরু করে কোথায় মেইনটেইন হচ্ছে? ট্যালিতে। আজকে ব্যাংকিং সেক্টরের উপর আমরা কাজ করতে যাব, কিসের উপর কাজ হচ্ছে? অ্যাকাউন্টেন্সির উপর। বা যদি আমরা ট্যালি শিখতে পারি তাহলে কি শিখতে পারলাম? একটা কোম্পানির সেল পারচেজ, একটা কোম্পানির হিসাবপত্র থেকে সবকিছু, আর কি ব্যাংকিং এর উপর যে অ্যাকাউন্টেন্সির উপর কাজ হচ্ছে, টোটাল পার্টটা কিন্তু আমরা শিখতে পারছি। এবার আমরা মার্কেটে কোথাও হয়তো ট্যালি শিখতে পারি, যুব সেন্টার বা কোনো একটা সেন্টারে, বাট সেখানে অনলি ফর বেসিক পার্টটাই করায়। কিন্তু ট্যালি দুটো পার্ট আছে, একটা বেসিক এবং একটা অ্যাডভান্স। আজকে এই যে আপনারা যদি এখান থেকে বেরিয়ে গুগলে সার্চ করবেন, ইন্ডিয়ান নাম্বার 1 আইটি ইনস্টিটিউট, আইটি মিন্স ইনফরমেশন টেকনোলজি, যদি আপনি গুগলে এটা সার্চ করেন ফার্স্টে যার নামটা আসবে সে হলো এপিএল, এশিয়ান প্যাসিফিক লার্নিং লিভারেজ। এবার এরা যে ইন্ডিয়ান নাম্বার 1টা কেন হলো? নিশ্চয়ই তো আপনাদের খ্যাতি নাম আছে, এমনি তো ইন্ডিয়ান নাম্বার হয়নি। এবার কেন? এই যে পার্টগুলো দিচ্ছে কি টোটালি অ্যাডভান্সের উপর, শুধু বেসিক না, বেসিকের সঙ্গে সঙ্গে আছে অ্যাডভান্স। এবার ট্যালির সঙ্গে সঙ্গে আর কি থাকছে? পিএফ, প্রভিডেন্ট ফান্ড বা প্রভিডেন্ট ফাউন্ডেশন, নাম শুনেছেন আমরা কেউ? প্রভিডেন্ট ফান্ড অ্যাকচুয়ালি জিনিসটা কি? বলছে 2022 থেকে 2025 সালের মধ্যে কেউ যদি ট্যালি আর প্রভিডেন্ট ফাউন্ডেশনের কাজ শিখে রাখে, তার জন্য বলছে 20 থেকে 25 লাখ জব ক্রিয়েট বা জেনারেট হয়ে চলেছে শুধুমাত্র ট্যালি আর পিএফ এর উপর। এবার এই যে 20 থেকে 25 লাখ জব ক্রিয়েট হয়ে চলেছে, এটা আমার নিজের মুখের কথা নয়, কে বলছে? রিপোর্টার। আমরা ন্যাসকম নাম শুনেছি, ন্যাসকম ন্যাশনাল অ্যাসোসিয়েশন সফটওয়্যার এন্ড সার্ভিসেস কোম্পানি, এলো রিপোর্টার। তারপরে কি এনডিটিভি, নিউ দিল্লি টিভি, ফক্স ম্যাগাজিন, এরা কি বলছে? যে আগামী দিনে আইটির উপর কত কত জব খালি হচ্ছে। তারা বলছে এই দুটো পার্টের উপর এত কিন্তু জব কিন্তু খালি হচ্ছে। এর সঙ্গে সঙ্গে কি আছে? এর সঙ্গে সঙ্গে আছে কি জিএসটি, নাম শুনেছি আমরা কেউ? জিএসটি জিনিসটা কি করবো নাকি? তাহলে কি গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। আজকে দিনে সরকার জিএসটি লাগু করেছে বলে সরকারের কিন্তু ট্যাক্সটা বেড়ে গেছে তো, ঠিক কি না? বাট আমরা যদি বলি আজকে কোনো একটা বিরিয়ানি দোকানে চলে যাবো, সেই বিরিয়ানি দোকানে কিন্তু জিএসটি লাগু করেনি, কিন্তু আগামী 1 থেকে 2 বছর পর কিন্তু করবে। এবার আমরা কি জানি? আমরা জানি মোগল সাম্রাজ্যের পতন, তাই তো? এবার বিরিয়ানি দোকানে কাকু কি বলছে? তুমি তো বাবা মোগল সাম্রাজ্যের পতনের কারণ জানো, কিন্তু যদি আমার বিরিয়ানি দোকানে একটু ট্যাক্স কেটে দিতে পারতে তাহলে খুব ভালো হতো। এবার যদি একটা বিরিয়ানি দোকানে যদি মাসে যদি 1000 টাকা নিয়ে ট্যাক্স কেটে বাড়িতে বসে বসে যদি আমি 10টা বিরিয়ানি দোকান ধরে নিতে পারি শুধুমাত্র ট্যাক্স কেটে, তাহলে বাড়িতে বসে থেকে 10 টাকা ইনকাম করব, ট্যাক্স রিলেটেড কাজ করে। বাট আমরা জানি আমরা তো জিএসটি কাজ জানি না। আজকে সরকারি বেসরকারি এবং কোনো কোম্পানি আজকে ট্যাক্স রিলেটেড কাজ হচ্ছে তো, বাট আমরা ট্যাক্স রিলেটেড ট্যাক্স কিভাবে কাটতে হয়, জিএসটি ফাইল কিভাবে বানাতে হয়, এই টোটাল কাজগুলো কিন্তু জানি না। বাট এপিএল কি করলো? জিএসটি টোটাল ভার্সনের কাজটা কিন্তু আমাদের কিন্তু এই কোর্স বা ট্রেনিং এর মাধ্যমে করে দিচ্ছে। এবার এর সঙ্গে কি আছে? এটা বলছে পার্ট 1। পার্ট 2 তে কি আছে? পার্ট 2 তে আছে ই কমার্স আর এম কমার্স। আমরা কেউ ই কমার্স এম কমার্স নাম শুনেছি? এই যে পার্টটা বলছি, এই পার্ট 2 পার্টটা হলো মানে বিশাল একটা ক্রাইটেরিয়া। এই পার্টটার উপর আজকে দিনে কিন্তু মার্কেটটা ধরে আছে। ই কমার্স মানে কি জানি? ই কমার্স মানে হলো ইলেকট্রনিক কমার্স, নাম শুনেছি? এম কমার্স এর নাম শুনেছি? এম কমার্স হচ্ছে মোবাইল কমার্স। আজকে দিনে ই কমার্সের মধ্যে কি কি কাজ হয় বলছে? আজকে দিনে আমরা নাম শুনেছি হয়তো অ্যামাজন, ফ্লিপকার্ট, এগুলো অ্যাপস তো, হ্যাঁ? এই যে অ্যামাজন, ফ্লিপকার্ট, এই অ্যাপসটা কেউ না কেউ তৈরি করেছে তো, আমরা কি পাবো? যদি শিখতে পারি তাহলে পাবো তো। এবার অ্যামাজন যে ফ্লিপকার্ট, এদের কোনো নিজস্ব কোনো দোকান আছে? নিজস্ব কোনো কোম্পানিগুলো আছে নাকি? নিজস্ব কোনো প্রোডাক্ট আছে? কিন্তু এরা সারা পৃথিবীতে রাজত্ব করে। আজকে অ্যামাজনের মালিক, একটা কোশ্চেন ছিল যে সারা পৃথিবীর মধ্যে ধনী ব্যক্তির নাম কি? হ্যাঁ, করেছে আমরা কেউ? অ্যানসার হলো জেফ বেজোস। এই জেফ বেজোস হলো অ্যামাজন মানে অ্যামাজনের মালিক। বাট আজকে এই যে জেফ বেজোস, এদের কোনো নিজস্ব কোনো কোম্পানি বা নিজস্ব কোনো প্রোডাক্ট নাই, বাট আজকে সারা পৃথিবীতে কিন্তু গ্রাস করে আছে। দ্যাট ইজ ই-কমার্স। অ্যাপস
অ্যাপসের কাজ। তাহলে আমরা যদি ই-কমার্স শিখতে পারি তাহলে অ্যাপসের কি কি কাজ শিখতে পারবো, একটা অ্যাপস কিভাবে তৈরি করতে হয়, একটা অ্যাপস কিভাবে ডিজাইনিং করতে হয়, কিভাবে কালার করতে হয়, কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে আপডেট করতে হয়, এই টোটাল কাজ থেকে ই-কমার্স শিখতে পারবো। আর কি পারবো, যদি আমরা ই-কমার্স শিখে রাখি তাহলে অনলাইনে যে যাবতীয় যে কাজ, আজকের দিনে একটা ফর্ম ফিল আপ করবো, কোথায় যেতে হয়, অনলাইনে। তো আজকের দিনে ইলেকট্রিক বিল জমা দেবো, অনলাইনে দেওয়া হয়। শপিং করতে ইচ্ছা করছে না, মার্কেটে যেতে, অনলাইনে হয় তো। রান্না করতে ইচ্ছা করছে না, বাড়িতে রান্না পৌঁছাবে, দ্যাট ইজ ই-কমার্স, ইলেকট্রনিক কমার্স। আজকের দিনে ই-কমার্স সারা মার্কেটটাকে ধরে রেখেছে। এই যে করোনার সময় মানুষ বেরোতে পারছিল না, কিন্তু অনলাইনে কাজ হয়েছে কি হয়নি, ই-কমার্সের চাহিদা বেড়ে গেছে। তাহলে ই-কমার্স যদি আমরা শিখতে পারি তাহলে টোটাল অ্যাপস রিলেটেড কাজকর্ম শিখতে পারছি। আর কি পাচ্ছি, অনলাইনের যাবতীয় কাজ। আজকের মার্কেটে সবকিছু কিসের উপর, অনলাইনে করা হচ্ছে তো। বাট অনলাইনে যদি আমরা যাবতীয় কাজটা যদি শিখতে পারি তাহলে কি মার্কেটে বেকার থাকবো? একটু আগে দেখছিলাম ইতিহাস, ভূগোল, বাংলা করে বেকার, যদি এই পার্টগুলো শিখে রাখি বেকার হবো? কোথাও না, কাজ আমি 100% করতে পারবো। এটা বলছে ই-কমার্স। আর এম-কমার্স কি, মোবাইল কমার্স। আজকের দিনে মোবাইলের মাধ্যমে যে কাজকর্মগুলো হচ্ছে আমরা কিন্তু টোটাল কিন্তু এম-কমার্সের মাধ্যমে শিখতে পারবো। তাহলে ই-কমার্স এম-কমার্স যদি শিখতে পারি তাহলে মার্কেটের মতো তৈরি হতে পারছি তো। নেক্সট কি করে দিচ্ছে, ডিজিটাল মার্কেটিং। নাম শুনেছি কেউ? ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি? নরেন্দ্র মোদী অ্যানাউন্সমেন্ট করেছিল যে আমাদের ইন্ডিয়াটা 2022 থেকে 2025 সালের মধ্যে হতে চলেছে কি, ডিজিটাল ইন্ডিয়া। এবার ডিজিটাল ইন্ডিয়া যখন হবে, বলছে মানুষের হাতের কাজকে কেড়ে নেবে কে, কম্পিউটার। বলছে মানুষের হাতের কাজকে কেড়ে নেবে কে, মেশিন। বলছে প্রত্যেকটা বাড়িতে মিনিমাম একটা বাড়িতে যদি কম্পিউটারের অনলাইনে নলেজ না জানে তাহলে সেই বাড়িটা আগামী দিনে ফিনিশ হয়ে যাবে। বলছে ডিজিটাল ইন্ডিয়া যখন হবে তখন কিন্তু অবশ্যই ইন্ডিয়া আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে। আমরা তো আমাদের জন্য কম্পিউটার আশীর্বাদ না অভিশাপ, কি বলছি, কম্পিউটার আমার জন্য আশীর্বাদ না অভিশাপ? কারোর কাছে অভিশাপ, কারোর কাছে আশীর্বাদ। যে দিন মজুরি খাটে তার কাছে অভিশাপ, কেন? তার বলছে মানুষের হাতের কাজকে কেড়ে নেবে এটা কম্পিউটার। বাট সে তো কাজ করছিল কি হাতে কলমে, কিন্তু সেই যে কম্পিউটার না শিখে সে কাজটা করতে পারবে? বলছে একটা কিছুদিন আগে একটা রিপোর্ট, একটা অফিসে 100 জন কর্মচারী ছিল। বলছে 100 জনের মধ্যে 90 জনকে রিজেকশন করে দেওয়া হয়েছে। আছে কজন? 10 জন। ওই 10 জন কারা, যারা কম্পিউটার জানে। এবার বলছে ওই 10 জন ওই 100 জনের কাজটা বাড়িতে বসে থেকে কম্পিউটারে করবে, ওই কিন্তু 90 জনের কাজটা কিন্তু 10 জন করে দেবে। তাহলে সরকারের বেতন কম লাগছে তো, যেখানে 100 জন রাখছিল 10 জন রাখছে, তাহলে 100 জনের কাজটা কিন্তু 10 জন করে দিচ্ছে। দ্যাট ইজ ই-কমার্স বা কম্পিউটার। এবার যদি আমরা কম্পিউটার যদি অনলাইনে কাজগুলো শিখতে পারি তাহলে মার্কেটে কি বেকার থাকবো? চাকরি না পেলেও কোথাও না কোথাও কাজ করতে পারবো তো। তার জন্য বলছে ই-কমার্সের টোটাল নলেজ করে দিল। এবং যেটা বলছে কি ডিজিটাল মার্কেটিং, আজকে ডিজিটাল মার্কেটিং এর উপর প্রচুর কাজকর্ম আসতে চলেছে, হতে চলেছে। বলছে এই যে ডিজিটাল মার্কেটিং এর উপর যে কাজকর্ম হতে চলেছে বা হবে আগামী দিনে, টোটাল পার্টটা কিন্তু মনিটাইজেশন বা ডিজিটাল মার্কেটিং এর উপর শিখে দিল। এর সঙ্গে কি থাকছে, ডিমনিটাইজেশন বা নোটবন্দি পার্ট। আমরা এই ডিমনিটাইজেশন এটা বলা হয় ইংরেজিতে, আর বাংলাতে বলা হয় নোটবন্দি। নোটবন্দি জিনিসটা কি? আজ থেকে 5 থেকে 6 বছর আগে নোটবন্দি হয়েছিল তো, হ্যাঁ, হঠাৎ করে নোট চেঞ্জ। এবার এর জন্য আমরা কোনো প্রিপারেশন নিতে পারিনি। এবার হঠাৎ করে যদি আবার চেঞ্জ হয়ে যায় তার জন্য বেনিফিট কি থাকে? এই যে ডিমনিটাইজেশনের উপর যখনই নোটবন্দি হলো, এই নোটবন্দির উপর ডিমনিটাইজেশনের উপর প্রচুর কিন্তু জব খালি হয়ে গেল। এই যে ই-কমার্স, এম-কমার্স, ডিজিটাল মার্কেটিং, ডিমনিটাইজেশন, জিএসটি প্রজেক্ট, ট্যালি থেকে শুরু করে এই যে টোটাল পার্টটা বললাম, এটা কি 10 বছর আগে ছিল? তারপরে এসে তাহলে এই যে পার্টগুলো এসে তাহলে এর মতো প্রচুর কর্মচারী দরকার তো। বাট আমরা কি নিয়ে ব্যস্ত? আমরা ইতিহাস বল, বাংলা নিয়ে ব্যস্ত। তাহলে আমরা কি কাজ করবো? বাট যদি এগুলা নিয়ে আমরা ব্যস্ত থাকি, মার্কেট তো এটাই চাইছে, ঠিক কি না? তাহলে এই ডিমনিটাইজেশন পার্টটা কিন্তু করতে পারবে, মানে শিখে দেওয়া হচ্ছে। বলছে এই সালের মধ্যে কেউ যদি এই দুটো পার্ট, ই-কমার্স, এম-কমার্স এবং ডিজিটাল মার্কেটিং এবং ডিমনিটাইজেশন শিখতে পারে, তার জন্য কত? বলছে মিনিমাম 50 থেকে 55 লাখ জব ক্রিয়েট বা জেনারেট হতে চলেছে শুধুমাত্র ওই দুটো পার্টের উপর। এর সঙ্গে লাস্ট কি থাকছে? লাস্ট যেটা থাকছে প্রজেক্ট। কম্পিউটারে বিভিন্ন প্রজেক্টের মানে ভাগ আছে বা পার্ট আছে, আমরা সেটাকে স্মার্ট কমার্সের মধ্যে পার্ট পার্ট করে কিন্তু শিখতে পারবো। এটা হলো টোটাল স্মার্ট কমার্সের কোর্স। এবার এই যে পার্টটা বললাম বেসিক এবং অ্যাডভান্স, এই দুটো পার্টের মধ্যে কোনটার উপর মার্কেটে দাঁড়িয়ে আছে? অ্যাডভান্সের উপর তো ট্যালি, জিএসটি, পিএ, ই-কমার্স, এম-কমার্স, ডিজিটাল মার্কেটিং, ডিমনিটাইজেশন এবং প্রজেক্ট।
এই টোটাল পার্টের কিন্তু আজকে মানে পার্টের উপর মার্কেটে কিন্তু দাঁড়িয়ে আছে। আপনি যেখানে যাই কাজ করতে চান না কিন্তু এই অ্যাডভান্সের উপর কিন্তু আপনার কাজটা করতে হবে, সে আপনি যাই করুন না কেন। তাহলে এই টোটাল কিন্তু স্মার্ট কাউন্সেলিং দিল। আজ থেকে 2016 তে যখন আমি 11 এ পড়তাম তখন কিন্তু বেসিক পার্টটা কিন্তু শিখেছিলাম, সিটা ডেটা শিখেছিলাম। কত খরচা হয়েছিল? 5000 টাকা। কিন্তু বেসিক পার্টে যদি 5000 টাকা খরচা হয়, আচ্ছা অ্যাডভান্সের রেশিও মানে কম হবে। বেসিক পার্টে যদি সিটা ডেটা শিখে যদি 5000 টাকা হয় 10% এ, তাহলে 90% অ্যাডভান্স থেকে রেশিও মানে কম হবে খরচা। যদি আপনি মার্কেটে অন্য কোথাও কোর্স করতে চান, অ্যাডভান্স পার্টের টোটাল যে পার্টটা বললাম, আপনি স্মার্ট কমার্স তো কোথাও পাবেন না, হয়তো আপনাকে পার্ট করে করতে হবে। কিন্তু কত খরচা হতে পারে? বলছে টোটাল স্মার্ট কমার্সটা টোটাল কত হতে পারে? 31 থেকে 32,000 টাকা। শুধুমাত্র যদি আমরা কেউ যদি স্মার্ট কমার্সের টোটাল পার্টটা যদি শিখি 31 থেকে 32,000 টাকা খরচ হতে পারে। এবার এই যে স্মার্ট কমার্সটা আমরা মার্কেটে শুধুমাত্র স্মার্ট কমার্স না, আমরা টোটাল পার্ট করে শিখতে হবে। টাইম ডিউরেশন অনেক দেরি হতে পারে এবং খরচাও কিন্তু বসে হতে পারে। এর সলিউশন কি থাকছে? 5 নম্বর যেটা থাকছে 11 বুকস, 11 পিস বইয়ের ব্যবস্থা করা হচ্ছে। 11 পিস বইয়ের মধ্যে 6 পিস থাকছে কম্পিউটার রিলেটেড বা কম্পিউটার রিলেটেড। কেন? আমরা ছোটবেলায় যখন অ আ পড়েছি, ওয়ের পাশে কি আঁকা ছিল? অজগর শব্দ। যদি আমরা হয়তো অটা মনে ভুলে যেতাম, কিন্তু অজগর শব্দ থেকে অটা মনে হতো। সেজন্য এখানে পিকচার ওয়াইজ 11 বুকস বা 6 পিস কম্পিউটারের বইয়ের ব্যবস্থা করা হচ্ছে। ধরুন আমরা কোনো একটা মার্কশিট তৈরি করব, তাহলে কোথায় যেতে হবে? এক্সেলে। এবার এক্সেল যাওয়ার পরে তারপরে পার্টটা কি যাব? কোথায় যাব? তারপরে পার্টটা কোথায় যাব? এই টোটাল পার্টটা কিন্তু মানে পিকচার ওয়াইজ কিন্তু বই দেওয়া আছে। আমরা যাতে সেন্টারে করলাম এবং কিন্তু বাড়িতে যেন প্র্যাকটিস করতে পারি বা ভুলে যেন না যায়। নেক্সট কি দিচ্ছে? 2 পিস পিটির উপর, মানে 2 পিস পার্সোনালিটি ডেভেলপমেন্টের উপর বই দেওয়া আছে। কেন? শুধুমাত্র আমাদেরকে পার্সোনাল ডেভেলপমেন্ট ট্রেনিং দেবে না, দুটো যে বই দেওয়া হচ্ছে ওই বইয়ের মধ্যে আমরা জানতে পারবো একটা ইন্টারভিউয়ে কিভাবে দিতে হচ্ছে, বা একটা ছেলে বা মেয়ে কিভাবে কথা বলছে, কোশ্চেন অ্যানসারটা কিভাবে বলতে হয়। এই টোটাল কিন্তু 2 পিস বইয়ের মধ্যে কিন্তু জানতে পারবো। আর এক পিস দিচ্ছে কি? বিজনেস কমিউনিকেশন বা বিসির উপর বই। বলছে আজকের দিনে সবকিছু হতে চলেছে কোম্পানি বা বিজনেস। আজকে রেল বলুন কোম্পানি, ব্যাংক বলুন কোম্পানি। তাহলে আগামী দিনে যদি কোনো কোম্পানির আন্ডারে চাকরি বাকরি পেতে হয়, তাহলে অবশ্যই তার বিজনেসটাকে আমরা ডেভেলপমেন্ট করতে হবে। হ্যাঁ, যদি ধরুন আমি কোনো একটা কোম্পানিতে চাকরি পেয়েছি, সেই বিজনেস যদি আমি ডেভেলপমেন্ট না করতে পারি, তাহলে উচ্চ র্যাঙ্কে ওঠার কোনো অপশন থাকবে? এবার সেই বিজনেস সংক্রান্ত যদি নলেজ না থাকে তাহলে কি করে করব? এই জন্য এখানে একটা বিসি বা বিজনেস কমিউনিকেশন করার বইটা হলো। বলছে এখন বর্তমানে সরকার দুটো হাত তুলে দিয়েছে। কি বলছে? বলছে চাকরি বাকরির কোনো পরামর্শ দিতে পারবো না। সেই 2012 তে এসএসসি লাস্ট। বলছে এসএসসি পিএসসি কি দুর্গা পূজা কালী পূজা নাকি যে প্রত্যেক বছর দেব? বলছে মেয়েদের জন্য খুব ভালো কাজ কি? বলছে মুড়ি ভাজা শিল্পে কাজ করো, চপ ভাজা শিল্পে কাজ করো, নিজে খাও অন্যকে খাও। বলছে ছেলেদের জন্য খুব ভালো কাজ কি? টোটো চালাও, নাহলে চেন্নাই মুম্বাই দিল্লিতে চলে যাও, কিন্তু কোনো চাকরির পরামর্শ দিতে পারবো না। হ্যাঁ, একটা পরামর্শ দিতে পারি, সেটা কি? যদি কোনো বিজনেস করো তার লোন দিতে পারি, বিজনেসের পরামর্শ দিতে পারি। তাহলে আগামী দিনে যদি আমাদের কোনো বিজনেস করতে হয় তাহলে তো নলেজ দরকার। তো এজন্য এখন 11 বা 12 এর কমার্সের সাবজেক্টে একটা বই, একটা বুক অ্যাড করা হয়েছে। জানেন সেই বইটার নাম কি? বিজনেস কমিউনিকেশন। কারণ ব্যবসা সংক্রান্ত আমাদের নলেজ জানতে হবে। এজন্য অর্গানাইজেশন কি করলো? একটা বিসি উপর বই দিল। আর একটা বই কি দিচ্ছে? কম্পিটিটিভ এক্সাম। আমরা যদি কোনো চাকরিমূলক পরীক্ষায় বসতে চাই তার আগে প্রিপারেশন নিতে হবে। তো কোথাও কোচিং করতে হবে। আমাদের একটা যে বইটা হচ্ছে বিসি মানে কম্পিটিটিভ এক্সামের উপর, ওই বইয়ের মাধ্যমে আমরা জানতে পারবো যে রেল পরীক্ষায় বসবো তার আগে কোন কোন বইয়ের উপর জোর দিতে হবে। ব্যাংকে বসবো, আমাকে কোনো কোচিং করার দরকার নাই, এই বইয়ের মধ্যে জানতে পারবো। তাহলে টোটাল 11 বুকসের ব্যবস্থা করে দিল। নেক্সট কি দিচ্ছে? 6 পিস ডিভিডি ক্যাসেটের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এই যে 6 পিস ডিভিডি ক্যাসেট দেওয়া হবে, এই ডিভিডি ক্যাসেটের মধ্যে সুন্দর একটা সিনেমা লোড করা আছে। আমরা বাড়িতে গিয়ে ফাটিয়ে দেখবো। ভালো লাগবে না খারাপ হবে? ভালো লাগবে না? তাই মনে হচ্ছে না কোনো ডিভিডি ক্যাসেটের মধ্যে সিনেমা লোড করা হয়। কি আছে? এই যে টোটাল স্মার্ট কমার্স ট্রেনিংটা বললাম, এই স্মার্ট কমার্স ট্রেনিংটা অডিও ভিজুয়াল আকারে দেওয়া আছে। যেমন এখানের মধ্যে কি 11 পড়ছে? 11। আচ্ছা, আপনি নিশ্চয়ই 1 বছর আগে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। আচ্ছা, 10 এ আপনার একটা সাবজেক্ট ছিল তো ভৌত বিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স। আচ্ছা, ভৌত বিজ্ঞান সাবজেক্টে বয়েলের সূত্র ছিল তো? বয়েলের সূত্র নাটা আপনার ছিল না? ছিল। আচ্ছা, ওটা কি মনে আছে?
আর্কিমিডিসের সূত্র, নিউটনের তৃতীয় সূত্র, কোনটাই মনে নাই, আমারও মনে নাই। এবার এই কথাটা কেন বললাম যে আমরা 1 থেকে 2 বছর আগে পড়াশোনা করেছি তাই কিন্তু ভুলে গেছি, কিন্তু সেম জায়গায় দেখুন আজ থেকে 5 বছর আগে কেউ কোনো একটা সিনেমা দেখেছে আর ওই সিনেমাটা এখানে চালিয়ে দেওয়া হলো, আপনি অনার্সে বলতে পারবেন এর পরের সিনটা কি করবে, দ্যাট ইজ অডিও ভিজুয়াল পাওয়ার। তাহলে আমরা পড়লে ভুলে যাই, মুখস্থ করে ভুলে যাই, কিন্তু দেখলে মনে থাকে। এজন্য আপনাকে যে ডিগ্রি ক্যাসেটটা দেওয়া হবে অডিও ভিজুয়াল আকারে, কোনটা ম্যাডাম বা কোনটা স্টুডেন্ট থাকবে, ওই স্টুডেন্ট কোশ্চেন করবে যে আমি মার্কশিট তৈরি করবো, তাহলে কোথায় যেতে হবে, এক্সেলে কোন পার্টে যেতে হবে, এই টোটাল পার্টটা কিন্তু একদম অডিও ভিজুয়াল সিনেমার মতো করে দেওয়া আছে, যাতে আপনার ভুলে না যান। ধরুন কোন একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেছেন, এবার ইন্টারভিউ আপনাকে কোশ্চেন করেছে, আপনি কি বলেন, স্যার আমি তো ভুলে গেছি, আমি বাড়ি থেকে আবার দেখে আসি কি অ্যানসার দেবো, হবে? হ্যাঁ, আপনাকে সঙ্গে সঙ্গে বলতে হবে তো। এবার ধরুন আপনার কালকে ইন্টারভিউ আছে, আপনি রাতে আছে দেখে নিলেন, অনার্সে কিন্তু ইন্টারভিউটা কিন্তু পাস করা যায়, কেন আমাদের এখানে ক্যাম্পাসে অপশন কিন্তু আছে। এবার 26 ডিগ্রি সম্বন্ধে কি দিচ্ছে, 7 নম্বর যেটা দিচ্ছে সেটা কি, যখনই কোর্স ট্রেনিংটা আমাদের কমপ্লিট হবে, কোর্স ট্রেনিংয়ের ডিউরেশন কত, 8 থেকে 9 মাস, যখনই 8 থেকে 9 মাস কোর্স ট্রেনিংটা কমপ্লিট হলো, কমপ্লিট হওয়ার পরে এখান থেকে যে সার্টিফিকেটটা হবে সেটা কি, ন্যাশনাল এবং আইএসও, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। ন্যাশনাল মানেটা কি, জাতীয়। তো আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, অ্যাডমিট কার্ডের উপরে কি লেখা আছে, কি লেখা আছে অ্যাডমিট কার্ডের উপর, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। মানে কি, আপনি যদি 99% রেজাল্ট পান, আপনার ভ্যালুটা কোথায়, ওয়েস্ট বেঙ্গলে, ঝাড়খণ্ডে আছে। এবার এখান থেকে যে ন্যাশনাল সার্টিফিকেটটা দেবে সেটা ভ্যালু কোথায়, সারা ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায়। এবার আমরা মাধ্যমিক দিয়েছিলাম, ভ্যালু ছিল ওয়েস্ট বেঙ্গলে, যখন আমাদের কাছে ন্যাশনাল সার্টিফিকেট আইএসও চলে এলো, তখন ভ্যালু কোথায় হলো, অল ওভার ইন্ডিয়া। ভারতবর্ষের মধ্যে 250খানা স্মার্ট সিটি আছে, আমরা চাইলে ওই 250খানা সিটিতে যে কোনো জায়গায় কিন্তু কাজে লাগবে এই সার্টিফিকেটটা। বাট যখন এই সার্টিফিকেটটা চলে এলো, এর পরে অরিজিনাল জিনিসটা শুরু হলো, সেটা কি, ক্যাম্পাসিং। নাম শুনেছি কেউ, ক্যাম্পাসিং বা ক্যাম্পাস নাম শুনেছি কেউ, কি, যদি সহজ কথা বলি ইন্টারভিউ, এটা শুনুন, প্লেসমেন্ট, জব প্লেসমেন্ট। যখনই ট্রেনিং কোর্সটা কমপ্লিট হয়ে গেল, এপিএল এর নিজস্ব স্টুডেন্টদেরকে নিয়ে কি করে ক্যাম্পাস ড্রাইভ বা ইন্টারভিউ অপশন করে দেয়। এখানে কোনো চাকরিমূলক কোনো পরীক্ষা হবে না, ডিরেক্টলি কি দিচ্ছে, ইন্টারভিউ। যখনই ছেলে বা মেয়েদের ট্রেনিং কোর্সটা কমপ্লিট হয়ে গেল, সার্টিফিকেট চলে আসলো হাতে, তখনই কি চাকরিমূলক ক্যাম্পাসিং বা ইন্টারভিউ অপশন করে দেওয়া হচ্ছে। এবার আপনাকে এখানে দাঁড়িয়ে আমি কিন্তু চাকরির কোনো গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি বলে কোনো কিছু হয়, গ্যারান্টি যে দেয় সে তো মূর্খ বটে, যে নেয় তার থেকেও বেশি মূর্খ। এবার গ্যারান্টি বলে কোনো কিছু কিন্তু হয় না। আজকে দিনে একটা ভালো কলেজে যদি ভর্তি হয়, তাহলে কি ভালো মার্কস আসবে, ভালো করে পড়তে হবে। এবার গ্যারান্টিটা কেন দেওয়া হচ্ছে না, বলছে টোটাল আপনাকে 99% গ্যারান্টি কিন্তু দেওয়া হচ্ছে, 1% কেন দিচ্ছে না। ধরুন আপনাকে গ্যারান্টি দিয়ে দিল, এবার আপনি কি মনে করেছেন যে আমি তো গ্যারান্টি পেয়ে গেছি, আমি তো চাকরি পাবো। এবার আপনি কোর্স ট্রেনিংটা ভালো করে করলেন না, একদম ইন্টারভিউ দিতে চলে এলেন। এবার আপনাকে ইন্টারভিউতে সিলেক্ট করে নিয়েছে, কোথাও কাজে, কোনো একটা কাজে রেফার করেছে। এবার সেই কাজটা আপনি ভালো করে করতে পারবেন, সেখান থেকে রিজেকশন করতে পারে, তো এই জন্যই সে ভালো করে শিখতে পারবে না বলে তাকে কিন্তু গ্যারান্টিটা দিচ্ছে না। এবার 99% কেন দিচ্ছে, বলছে পাওয়ার সংখ্যা হলো 99%, কিন্তু 1% কার, 1% কার সেলফ। আপনাকে সবকিছু দিক দিয়ে প্রিপারেশন করে তৈরি করে দেওয়া হলো, চাকরি দরজা পর্যন্ত পৌঁছে দেওয়া হলো, পাওয়ার দায়িত্ব কার, চাকরির কোনো প্রোডাক্ট নাকি যে দিয়ে দিলাম এলাম হয়ে গেল, এরকম তো না, কোনো ওষুধ তা তো হবে না। তাহলে কি আমাকে অবশ্যই প্রথমত প্রিপারেশন নিতে হবে। এবার যখন আমি প্রিপারেশন নিলাম, আমাকে ইন্টারভিউ অপশন করে দিল। এবার ধরুন এখানে দুটো পুকুর আছে, পন্ডস, দুটো পুকুর আছে, একটা পুকুরে 10টা মাছ আছে, 100 জন ধরতে নেমেছে, আর একটা পুকুরে 100টা মাছ আছে, 10 জন ধরতে নেমেছে। কোনখানে মাছ পাওয়ার আশঙ্কা বেশি, যেখানে মাছ কম লোক বেশি, না লোক কম মাছ বেশি, কোনখানে? এবার বাইরের মার্কেটে চাকরির অপশনটা কি, কি বলেছিলাম একটু আগে, চাকরি আছে একটা, অ্যাপ্লাই করছে কত, 1 লাখ, তাহলে পাওয়ার সংখ্যা খুব কম। তো বলছে এপিএল এর যখন জব ক্যাম্পাসিং বা ইন্টারভিউ যখন বের হয়, যদি 100টা জব যদি বের হয় এপিএল এর, তাহলে 95টা ছেলে বা মেয়েকে খুঁজে পাওয়া যায় না, 5টা ছেলে বা মেয়েকে খুঁজে পাওয়া যায়। কেন? কারণ এরকম ভাবে কি ম্যাক্সিমাম ছেলে বা মেয়ে মার্কেটে বের হতে পেরেছে,
এরকম ট্রেনিং সবার কাছে আছে? এরকম অ্যাডভান্সের কোর্স সবাই করতে পেরেছে? এই জন্য বলছি 95টা ছেলে বা মেয়েকে খুঁজে পাওয়া যায় না, 5টা ছেলে বা মেয়েকে খুঁজে পাওয়া যায়। তারা কারা? তাহলে এপিএল স্টুডেন্ট। এবার এপিএল এ যখন জব বেরোবে, ধরুন মার্কেটে কোথাও একটা জব বেরিয়েছে, যে যেখানে পারে অ্যাপ্লাই করে তো, যে যেখানে আছে সেখান থেকে অ্যাপ্লাই করে তো। কিন্তু এপিএল এ যখন জব বেরোবে, যার কাছে অনলি ফর এপিএল এর মানে সার্টিফিকেট আছে, যার কাছে শুধুমাত্র এপিএল এর সার্টিফিকেট আছে, সেই শুধুমাত্র এপিএল এর ক্যাম্পাসিং জব ক্যাম্পাসিং বা ইন্টারভিউ করবে। এবার অনলি ফর যদি এপিএল এবার এপিএল যেহেতু কাউন্সেলিং করে পরীক্ষার মাধ্যমে দিয়ে ছেলে মেয়েদেরকে বাছাই করে নেয়, সেহেতু পাওয়ার চান্স হলো 99%। এবার ইন্টারভিউটা শুধুমাত্র একবার দেওয়া হবে। যখনই ট্রেনিং কোর্সটা কমপ্লিট হলো, সার্টিফিকেটটা এলো, তখন কি করে দিচ্ছে? তাকে মাসে মিনিমাম 2 থেকে 3টে ইন্টারভিউ অপশন করে দিচ্ছে। বছরে মিনিমাম 20 থেকে 25টা রেশিও সে কিন্তু ইন্টারভিউ বা প্লেসমেন্ট পাচ্ছে। এবার ধরুন 2 থেকে 3টে ইন্টারভিউ সে দিল, সে চাকরি পেল না, পাস করতে পারলো না। এবার কথা হচ্ছে ওই যে 2 থেকে 3টে ইন্টারভিউ তার কিন্তু লাস্ট নয়, সে যতক্ষণ না জব না পাচ্ছে ততক্ষণ তার কাছে কিন্তু ইন্টারভিউ অপশন থাকছে। অতএব সে যতক্ষণ না জব না পেল ততক্ষণ কিন্তু ইন্টারভিউ বা প্লেসমেন্ট জব প্লেসমেন্ট দিচ্ছে। এবার আজকে আমরা অনেকে হয়তো আইটিআই নাম শুনেছি, পলিটেকনিক কলেজে অ্যাডমিশন হয় তো কত খরচা হয়? 3 লাখ 4 লাখ টাকা খরচা হয়। জানি ওই আইটিআই কেন অ্যাডমিশন হয় বা পলিটেকনিক কলেজে কেন অ্যাডমিশন হয় ছেলে বা মেয়েরা? শুধুমাত্র এই প্লেসমেন্ট জব প্লেসমেন্ট পাওয়ার জন্য। আমার একটা বন্ধু পেয়েছে কোথায়? ওয়েস্ট বেঙ্গলের বাইরে, স্যালারি কত? 8 লাখ টাকা। ওয়েস্ট বেঙ্গলের বাইরে আপনার কিছু হবে? হ্যাঁ, কত খরচা করছে? আমার 3 থেকে 4 লাখ টাকা খরচা হচ্ছে কি জব প্লেসমেন্ট পাওয়ার জন্য সেখানে অ্যাডমিশন হয়েছিল। বাট আমাদের এখানে কিন্তু সেম প্লেসমেন্ট অপশন কিন্তু করে দিচ্ছে আপনাকে। এবার কথা হচ্ছে এই যে প্লেসমেন্টের অপশন করে দেওয়া হচ্ছে, এরও তো খরচাপাতির ব্যাপার আছে, বাট অর্গানাইজেশন কিন্তু এর কোনো অপশন করে দিচ্ছে না। আজকে এই সিচুয়েশনে বলছে চাকরির সব ফিল্ড বন্ধ, কিন্তু একটাই ফিল্ড খোলা আছে, তার নাম কি? আইটি ফিল্ড, ইনফরমেশন টেকনোলজি। আজকে দিনে আপনি ভালো করে ফলো করুন, আজকে দিনে কোথাও কোনো চাকরির সব ফিল্ড বন্ধ, কিন্তু আইটি ফিল্ড খোলা আছে। এখন বর্তমানে এপিএল যে ক্যাম্পাসিং গুলো হচ্ছে, সেখানে তাকে ফিজিক্যালি যেতে হয় না, সে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ওয়ার্ক ফ্রম হোমে ইন্টারভিউ দেবে এবং কাজও করতে অক্ষম হবে এবং স্যালারি পাবে অক্ষম হবে। তাহলে আজকে দিনে তাকে অন্য কোথাও যেতে হচ্ছে না, কিন্তু এপিএল কিন্তু আজকে কিন্তু জবের অপশন কিন্তু আমাদেরকে করে দিচ্ছে। তাহলে এই মার্কেটে ছেলে বা মেয়েরা শুধুমাত্র ঘুরে বেড়াচ্ছে জব নাই জব নাই, কিন্তু সে যদি মার্কেটের মতো তৈরি হতে পারে, তার কাছে কি জব নাই? 100% আছে, কিন্তু আমরা মার্কেটের মতো তৈরি হতে পারছি না। এজন্য এপিএল তাকে জবের অপরচুনিটির ব্যবস্থা কিন্তু করে দেওয়া হচ্ছে। এবার এখানে যে ক্যাম্পাসিং এর মাধ্যমে অপরচুনিটি থাকবে, সেখানে 8000 টাকা স্যালারি নাই, যেটাই হবে 14000 উপরে স্যালারি। এবার আমরা কোয়ালিটিটা যেরকম ভাবে তৈরি করতে পারবো সেরকম অপশন থাকছে। সাপোজ কেউ একটা ইন্টারভিউ জব পেল, সেই জবটা তার কিন্তু পছন্দ নয়, তাই বলে সেটাই করবে তা কিন্তু নয় নির্ধারিত। সে অন্যান্য হায়ার লেভেলে যখন ইন্টারভিউ বা ক্যাম্পাসিং হবে, সেখানে কিন্তু সে কিন্তু বসতে পারে। তাহলে জবের অপশন কিন্তু আমরা কিন্তু এগুলো কিন্তু পাচ্ছি। এরপরে কি থাকছে 10 নম্বর? এরপরে যেটা থাকছে আরো একটা ইম্পর্টেন্ট ট্রেনিং। এই যে পার্টটা বলবো, এটা একটা ভাইটাল সেশন বা একটা ইম্পর্টেন্ট একটা পার্ট, হেলথ। এই পার্টটা কিন্তু সবার দরকার আছে, ক্যান্ডিডেট এবং গার্জেন সবার জন্য এই পার্টটা কিন্তু একটা ভাইটাল পার্ট। আজকে ভারতবর্ষকে বলা হয় বেকারত্বের কারখানা, জানি আমরা ভারতবর্ষকে যেমন বলা হচ্ছে বেকারত্বের কারখানা, ঠিক তেমনই বলা হচ্ছে অসুখের কারখানা। ভারতবর্ষে বলা হয় আবার অসুখের কারখানা। যত রকম অসুখ কোথায়? ভারতবর্ষে। মানে ভারতবর্ষ বাইরে অন্যান্য কোনো দেশে কোনো একটা অসুখ নাই, তারা কি বলছে? চলো ভারতবর্ষে গেলে অবশ্যই অ্যাভেলেবেল হবে, তারা ভারতবর্ষে অসুখ খুঁজতে আসে। আজকে যত অসুখ ভারতবর্ষে, যত ডাক্তার ভারতবর্ষে, যত রকম রোগ ভারতবর্ষে। তাহলে এই যে রোগ থেকে বঞ্চিত হওয়ার উপায় কি আছে? আমরা এই যে জেনারেশন আজকে হেলথ নিয়ে কনসার্নেস বা সচেতন নয়, বলছি এই জেনারেশনটা যদি হেলথ নিয়ে সচেতন না হতে পারি, তাহলে আগামী দিনে আমাদের কাছে হেলথি ইন্ডিয়া তৈরি হবে না। বলছে আজকে দিনে মেয়েদের জন্য বেশি ইফেক্ট কেন? বলছে একটা মেয়ের শরীরে যদি সুগার ধরা পড়ে 95% চান্স আছে সে যে বাচ্চাটাকে জন্ম দেবে তার শরীরে সুগার থাকবে। বাট আমাদেরকে অবশ্যই হেলথ নিয়ে সচেতন হতে হবে, বাট আমরা অনেকে হেলথ নিয়ে সচেতন নই। আজকে এই যে করোনা থেকে বাঁচার উপায়টা কি জানি কেউ? করোনা থেকে বাঁচার উপায় কি আছে? শুধু হেলথটাকে স্ট্রং হলে হবে? করোনা থেকে বাঁচার দুটো উপায়, একটা ইন্টারনাল আর একটা এক্সটার্নাল। এক্সটার্নাল ভাবে যদি বাঁচতে চাই তাহলে কি করতে হবে? মাস্কিং করতে হবে, স্যানিটাইজিং করতে হবে, তাই তো? কিন্তু মাস্ক করলে আর স্যানিটাইজিং করলে শুধুমাত্র করোনা থেকে বাঁচা যায়?
আর ইন্টারনালি উপায়টা কি আছে, আমাদের শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ারটা 50% বুস্ট আপ করতে হবে, মানে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে হবে। এবার যদি আমরা কেউ ভাবি যে এক্সটার্নাল মাস্ক পরে স্যানিটাইজিং করে যে আমরা করোনা থেকে বাঁচতে পারবো, এটা কিন্তু ভুল। যদি তাই হতো, অমিতাভ বচ্চন ওর কাছে কি মাস্ক পরার জন্য 10 টাকা ছিল না? তাহলে করোনা থেকে বাঁচতে পেরেছে? করোনাটা করেছে তো। স্যানিটাইজিং করার জন্য কি 100 টাকা ছিল না? করেছে নিশ্চয়। তাহলে করোনা থেকে একটু বাঁচার উপায় কি? শুধুমাত্র মাস্ক আর স্যানিটাইজিং করলে হবে না, এর সঙ্গে সঙ্গে কি করতে হবে, শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ার বা ইন্টারনালি আমাদেরকে স্ট্রং হতে হবে। এবার এই যে ইমিউনিটি পাওয়ার কথাটা বললাম, এই ইমিউনিটি পাওয়ার কথাটা আমরা কখন জানতে পেরেছি? করোনার আগে জানতাম ইমিউনিটি পাওয়ার বলে কোনো জিনিস আছে? করোনার পরে এসে জানতে পেরেছি। এবার এই যে হেলথের পার্টটা বলবো, বলছে জানতাম না বলে নয়। নাম শুনেছি কেউ? কে? এই দোকানে কিন্তু কে নয়, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার WHO কি বলছে? বলছে আমরা অনেকে জীবন বিজ্ঞান বই পড়েছি তো, হ্যাঁ? আমরা জানি আমাদের শরীরের স্ট্রাকচারটা কেমন হয়, জানি কেউ? এরকম হয়। আমাদের শরীরটা কিভাবে গঠিত? সেল, টিস্যু, অর্গান দিয়ে গঠিত তো, হ্যাঁ? আমাদের শরীরটা কোষ, কলা, কলাতন্ত্র দিয়ে গঠিত, নাকি না? আমরা জীবন বিজ্ঞান বই পড়েছি কি পড়িনি? আমাদের শরীরটা সেল, টিস্যু, অর্গান দিয়ে গঠিত, মানে কিছু কোষ দিয়ে তৈরি হয় কি, কিছু কলা দিয়ে তৈরি হয় কি, কলাতন্ত্র, এরকম আমাদের গঠিত। এবার এই যে সেল, টিস্যু, অর্গান দিয়ে আমাদের শরীরটা গঠিত, এই যে আমাদের বাড়িতে যদি কোনো একটা রোগ বা যদি কোনো ব্যাধি হয়, আমরা কি করি? যদি আমাদের শরীরে কোনো রোগ বা ব্যাধি হয়, আমরা কি করি? জল খাই, খাই তো। ওকে শুধু একাই ওষুধ খাই, আর তো খাই না আমরা, হ্যাঁ? মেডিসিন খাই তো। এবার এই যে মেডিসিনটা আমরা খাই, এটা আমাদের শরীরে ভালো কাজ করে না খারাপ কাজ করে? হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ভালো কাজ না খারাপ কাজ কে বলবো? বলতে পারেন, আমরা কথা বলতে পারি তো সবাই? আচ্ছা, আমাদের শরীরে মেডিসিন ভালো কাজ করে না খারাপ কাজ করে, কোনটা? হ্যাঁ? আমরা কি গামছা বলে ছানা বলতে তাদের মানা এরকম? তাহলে কি মেডিসিনটা শরীরে ভালো কাজ করে না খারাপ কাজ করে, কোনটা? বুঝতে পারছি না। ভালো না খারাপ? ভালো। ঠিক আছে, দেখা যাক। তাহলে দেখা যাক মেডিসিনটা বলছে ভালো কাজ করে। তাহলে দেখা যাক WHO কি বলছে। টোটালি কিন্তু WHO রিপোর্টের কথা বলছি, আমার নিজের বানানো কোনো গল্প নয়। WHO বলছে যে মেডিসিনটা আমরা খাই, সেই মেডিসিনটা আমাদের শরীরে 100% খারাপ কাজ করে। কেউ বিলিভ করবো? সবাই তো বলছে খারাপ, আমি বলছি ভালো, আমি বলছি খারাপ, বিরুদ্ধে কথা বলছি তো। তাহলে অবশ্যই প্রমাণ করে দেখে নেবো কি করে খারাপ কাজ করছে। আচ্ছা, ওষুধের দোকানে আমরা দেখেছি তো কি লেখা আছে? কেমিস্ট এন্ড ড্রাগিস্ট, ঠিক আছে তো? হ্যাঁ? এবার ওই ওষুধ মেডিসিন কি দিয়ে তৈরি? তাহলে কেমিক্যাল আর ড্রাগ দিয়ে কি তৈরি? মেডিসিন। যে জিনিসটা কেমিক্যাল আর ড্রাগ দিয়ে তৈরি হয়, সেটা কি শরীরে ভালো কাজ করে? আজকের দিনে কোনটা সুগার বা কোনটা রোগ মেডিসিন খাওয়ার ফলে পার্মানেন্টলি কি ভালো হয়ে যায়? ভালো হচ্ছে, হ্যাঁ? তাহলে মেডিসিন টেম্পোরারি সলিউশন করে কিছু সময়ের জন্য আমাদের রোগটাকে ভালো করে যায়, কিন্তু পার্মানেন্টলি কিন্তু মেডিসিন ভালো করতে পারে না। এবার মেডিসিনটা অ্যাকচুয়ালি কোথায় কাজ করে আমাদের দেখতে হবে। সেলটা হলো একদম ভেতরের জিনিস, তারপরে টিস্যু, আর একদমই বলছি কি অর্গানটা হলো একদম বাইরের, ত্বক। তাহলে কোনটাকে ভালো করতে হবে? সেল, টিস্যু না অর্গান? বুঝতে পারলে ব্যাপারটা কি বললাম? সেলটা হলো একদম ভেতর, তারপরে হলো টিস্যু, আর ত্বকটা হলো বাইরে, জিনিসটা হলো অর্গান। তাহলে কোনটাকে ভালো করতে হবে? সেলটাকে তো। তাহলে ভেতর ভালো হলে অটোমেটিক উপর ভালো হবে তো। এবার এই যে দেখা যাক অ্যাকচুয়ালি মেডিসিনটা কোথায় কাজ করে। WHO বলছে এই যে আমরা মেডিসিনটা খাই, সেই মেডিসিনটা অ্যাকচুয়ালি কিছু সময়ের জন্য আমাদের অর্গানটাকে ভালো করে দেয়। এই যে ত্বকটাকে কিছু সময়ের জন্য ভালো করছে, কিন্তু মেডিসিন কখনো সেলে কাজ করে না। আমাদেরকে ভালো করতে গেলে কোনটা ভালো করতে হবে? সেল তো। কিন্তু মেডিসিনটা অ্যাকচুয়ালি সেলে কাজ করে না, তাহলে কি করব? বলতে যদি সেলকে ভালো করতে হয় তাহলে কি করতে হবে? যদি আমরা সেলকে ভালো করতে চাই তাহলে মেডিসিন নয়, তাহলে আমাদেরকে অলওয়েজ নিউট্রিশনাল ফুড খেতে হবে। মানে কি? পুষ্টিগুণ জাতীয় খাবার। আমরা জানি ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য কি করতে হবে? আমাদেরকে পুষ্টিগুণ জাতীয় খাবার খেতে হবে তো। এবার সেম আজকে বলছে সেলকে যদি ভালো করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই পুষ্টিগুণ জাতীয় খাবার বা নিউট্রিশন জাতীয় জিনিস খেতে হবে। এবার পুষ্টিগুণ জাতীয় খাবার তো মানে খাবো, কিন্তু পাবো কোথায়? যদি আমরা বলি সকাল থেকে রাত অবধি বাড়িতে যা কিছু খাই সবগুলো কি
যে সকাল থেকে রাত অবধি আমরা যা খাচ্ছি বাড়িতে, বলছে 100% এর মধ্যে 95% খাবার হলো ভেজাল এবং বিষ। কি আমরা হাত তুলে বলতে পারবো যে 100% আমরা খাঁটি খাবার খাই? আজকে আমরা সকালে উঠে কেউ চা খেয়েছি, চা কে চা খেয়েছে? যদি কেউ কন্টিনিউ চা খায় তাহলে তার শরীরে কি প্রবলেম বা কি সমস্যা হতে পারে? বা ঘুম ভাঙার পরে কিছু না খাওয়ার আগে যদি কন্টিনিউ সে যদি চা খায় তাহলে তাকে অপরবেলা কি গিফট করতে পারে? বলছে কেউ যদি চা খায় তাকে অপরবেলা দুটো জিনিস গিফট করবে। ফার্স্ট কি? ফার্স্ট বলছে হতে পারে হার্টের প্রবলেম আর কি ক্যান্সার। ভালো তো চা খেলে কেমন হতে পারে? এবার এই যে হার্ট আর ক্যান্সার অ্যাকচুয়ালি সমস্যাটা কি? বলছে চায়ের পাতির কোনো প্রবলেম নাই, তাহলে প্রবলেমটা কোথায়? বলছে বিভিন্ন চায়ের কোম্পানি কি করছে, চায়ের পরিমাণটাকে বাড়ানোর জন্য ওর সঙ্গে কাঠের গুঁড়ো মিশ্রিত করে, চায়ের পরিমাণটাকে বাড়ানোর জন্য। এবার এই যে কাঠের গুঁড়ো যদি আমাদের শরীরে যায় তাহলে কোথায় অ্যাটাক করবে? হার্টে গিয়ে অ্যাটাক করবে। সিগারেটে গায়ে কি লেখা আছে? তামাক ক্যান্সারের কারণ। তাই বলে কি সবার ক্যান্সার হয়? আপনাকে অ্যাওয়ার্ড করছে। সেম চা খেলে কিন্তু হতে পারে, তাই আমরা কাল থেকে চা খাওয়া ছেড়ে দেবো নাকি? তাও ছেড়ে দেবো, হতে পারে তো। এবার এই সমস্যা কিন্তু হতে পারে। এরপরে আমরা ভাত খাই তো, মেটা পাই না তো, সবাই খাই তো ভাত, হ্যাঁ? তো দেখা যায় WHO চাল নিয়ে কি বলছে, যদি কেউ চাল এবং ভাত খায় তাহলে তার শরীরে কি হতে পারে? বলছে তাকে ওপরবেলা একটা জিনিস গিফট করবে। সেটা কি? যখন আমরা চালটা ধৌত করি তখন একটা সাধারণ একটা পাউডারের মধ্যে বের হয় তো, আমরা কি জানি ওটা কি পাউডার? ওটা হলো অ্যাজবেস্টাস পাউডার, যেটা আমাদের শরীরে ক্যান্সারের বাহক হিসেবে কাজ করে। তাহলে আমরা খাচ্ছি কি? চাল, ভাত, শর্করা জাতীয় জিনিস, কিন্তু আমাদের ভেতরে ঢুকছে কি? ক্যান্সারের বাহক। তাহলে ইচ এন্ড এভরি মোমেন্ট, প্রত্যেকটা সময় আমাদের শরীরে কি ঢুকছে? ভেজাল জিনিস ঢুকছে তো, কেমিক্যাল ঢুকছে তো। তাহলে আমাদের শরীরে কি হচ্ছে? ডে বাই ডে ডেফিসিট হচ্ছে তো। এবার আমি যদি উদাহরণ বা মজার ছবি যদি বলি, ধরুন আমরা যদি কোনো একটা কারো মানে বাড়িতে যদি বেড়াতে যাই বা আত্মীয় হিসেবে যাই, যদি আমাদেরকে আলু ভাত খাইয়ে পাঠায় আমরা কি বলবো? সম্মান করতে পেরেছি? সম্মান করতে পারিনি। আর যদি মাংস খাইয়ে পাঠায় এবার সম্মান করতে পেরেছে। এবার ভালো করে দেখো, আমরা হাতের গোড়াতে কি মাংস পাই? হাতের গোড়ায় কি মাংস পাই সবসময়? পোল্ট্রি মুরগি পাই তো, হ্যাঁ? একটা পোল্ট্রি মুরগি এক মাসে 3 কিলো ওজন হয়ে যাচ্ছে তো। একটা দেশি মুরগি এক বছরে হয় না, সেটা এক মাসে 3 কিলো হচ্ছে। তাহলে এর শরীরে নিশ্চয়ই কেমিক্যাল এবং ইনজেকশন প্রয়োগ করা হচ্ছে তো। তাহলে যে মানুষটা আপনি না আপনাকে আলু ভাত খাইয়ে পাঠিয়েছিল, আপনি কি বলেন? সম্মান করতে পারেনি। যখনই আপনাকে মাংস খাইয়ে পাঠালো আপনি কি বলেন? হ্যাঁ, এবার সম্মান করতে পেরেছে। আলটিমেট আপনাকে সম্মানটা কি করছে দেখুন, আপনাকে কেমিক্যাল আর বিষ খাইয়ে পাঠালো তো, হ্যাঁ তাই তো। আপনি কি প্ল্যান করছেন? আগামী কাল আমার বাড়িতে আসো, আমিও তোমাকে ওটাই খাওয়াবো, ঠিক না? এবার এটা মার্কেটে ঘটছে তো। তাহলে ডে বাই ডে আমাদের শরীরটা কি হচ্ছে? ডেফিসিট হচ্ছে তো। আমরা মার্কেটে যাব, বার্গার, ফুচকা, মোমো শরীরে ভালো কাজ করে? 100% শরীরটাকে ড্যামেজ করে। এবার এর থেকে বাঁচার উপায়টা কি আছে? বলছে আমাদেরকে সঠিক বলছে খাবারের রুটিনটা কেমন হওয়া দরকার আছে। আমাদের প্রত্যেকদিন খাবারের রুটিন কেমন হওয়া দরকার আছে। বলছে সকাল সারাদিন রুটিনটা কেমন দরকার আছে? বলছে সকাল 6টা থেকে 7টার মধ্যে আমাদেরকে অবশ্যই ব্রেকফাস্টটা কমপ্লিট করতে হবে। দুপুর 11টা থেকে 12টার মধ্যে লাঞ্চ কমপ্লিট করতে হবে। রাত্রি 9টা থেকে 10টার মধ্যে ডিনার কমপ্লিট করে ঘুমিয়ে যেতে হবে। এটা কি হয়? কেউ আবার তার প্রিয় মানুষের সাথে কথা বলতে বলতে তার সারা রাত কাটিয়ে গেছে, মানে কি ডে বাই ডে শরীরটা ড্যামেজ হচ্ছে কি হচ্ছে না? তাহলে এই যে ড্যামেজ হচ্ছে এর সাবস্টিটিউট কোনো রাস্তা বা অপশন কোনো খুঁজে রেখেছি? হেলথ থেকে বাঁচার উপায়টা কি আছে? স্বাস্থ্যটাকে কিভাবে ঠিক রাখবো? বলছে একটা মানুষকে যদি সঠিক পুষ্টি পেতে চায় বা 4 থেকে 5টা পুষ্টি যদি পেতে হয় তাকে কি কি খেতে হবে পার ডে? বলছে তাকে 1 গ্লাস দুধ খেতে হবে, 2টো ডিম খেতে হবে, 250 মাংস খেতে হবে, 250 ফলমূল খেতে হবে, 5 রকমের ফলমূল এবং 12 রকমের শাক সবজি খেতে হবে। যদি খেতে পারে তার শরীরে কটা পুষ্টিগুণ পাবে? 4 থেকে 5টা। বাট এটা কি সবার খাওয়া সম্ভব? যদিও খায় 4 থেকে 5টা পুষ্টিগুণ সে কিন্তু পেতে পারবে। বাট এই যে প্রবলেমগুলো বললাম, এই খাবারটা কি আমাদের সবার খাওয়া সম্ভব? দুধ, মাংস, ডিম নিশ্চয় সম্ভব নয়। বাট এর থেকে বাঁচার উপায়টা কি আছে? এপিএল অর্গানাইজেশন কি করলো? কিছু নিউট্রিশনাল ফুডের ব্যবস্থা করে দিল। যে নিউট্রিশনাল বা পুষ্টিগুণ জাতীয় খাবার যদি আমরা খেতে পারি
তাহলে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারটা 50% বুস্ট আপ হবে এবং ডেভেলপ করবে এবং আমরা বিভিন্ন রোগ থেকে বঞ্চিত বা মুক্ত হতে পারবো। বলছে বিভিন্ন সাপ্লিমেন্টের মধ্যে একটা অন্যান্য সাপ্লিমেন্ট যার নাম হলো কি ননি। নাম শুনেছি কেন ননি? ননি কোন নাম শুনেছি আমরা? হ্যাঁ, ননি হলো প্রাচীন যুগের একটা ফল, প্রাকৃতিক জাতীয় একটা ফল। এবার ননির মধ্যে কি জিনিস আছে বা ননি কি জিনিস? বলছে ননি আমরা এপিজে আব্দুল কালাম আজাদ নাম শুনেছি? কে ছিল? কারো কাকা হয়নি? রাষ্ট্রপতি ছিল তো, ওনাকে বলা হয় কি মিসাইল ম্যান। এবার এপিজে আব্দুল কালাম আজাদ এই ননি ফলের জুস নিজে সেবন করে এবং রিসার্চ করে বলে গেছেন এর মধ্যে আছে 160 বা 160 রকমের পুষ্টিগুণ জাতীয় খাবার। ননি ফলের জুসের মধ্যে কি আছে? 160 রকমের পুষ্টি। এবার এটা আমি বলছি না, কে বলছে? কৃষ্ণমূর্তি বলছে, উনি রিসার্চ করে বলে গেছে। এবং পৃথিবীর মধ্যে তাবর ব্যক্তিরা এই ননি ফল মানে তারা নিজে সেবন করে এবং পৃথিবীর মধ্যে 50 থেকে 55টা ইউনিভার্সিটি আছে এই ননি ফল সম্বন্ধে রিসার্চ করছে। বলছে ননি ফলের মধ্যে কি এমন জিনিস আছে যার মধ্যে আছে 160টা পুষ্টিগুণ। এবার 160টা পুষ্টি মানেটা কি? একটা ফল সমান একটা পুষ্টি, কিন্তু 160টা পুষ্টি মানে কি? একটা মানে 160টা ফলের গুণ সমান। এবার এই যে 160টা পুষ্টি যদি আমাদের শরীরে যায় তাহলে কোথায় কাজ করবে? এখানের মধ্যে সেলে কাজ করবে তো। আর সেলে যদি 160টা পুষ্টি যায় তাহলে সেল ভালো হবে কি হবে না? পুষ্টি সুস্থ হবে তো। বলছে আগেকার দিনে মানুষ কেউ 100 বছর 150 বছর বাঁচতো তো, কিন্তু এখনকার দিনে মানুষের গড়াই কত? 60 থেকে 70 এর বেশি ঘটে। এবার এই যে বাঁচতে পারছে না কেন? অ্যাকচুয়ালি একটাই কারণ যে আমাদের খাবারের পুষ্টির মানটা কি হয়ে গেছে? কমে গেছে। এবার এই যে 160টা পুষ্টি কিন্তু সেলে যাচ্ছে, যদি সেলে যদি 160টা পুষ্টি যায় তাহলে সেল অটোমেটিক ভালো হয়ে যাবে। আর যদি সেল ভালো হয়ে যায় টিস্যু অর্গান অটোমেটিক ভালো হয়ে যাবে। তাহলে কোনো মেডিসিন খাওয়া দরকার আছে আমাদের? আমরা জানি সমাজে কসাই কাকে বলা হয়? কসাই কাকে বলা হয়? যারা মানুষ মারে তো, কিন্তু 2 নম্বর কসাই কে জানি? ডাক্তার। কেন একটা ডাক্তার বোঝে না যে একটা মানুষ গরিব না বড় লোক, এত টাকা দাও যদি দিতে পারো তাহলে অপারেশন হবে, না হবে না। বাট আমরা যদি সেলটাকে ভালো করতে পারি তাহলে কোনো ডাক্তারের কাছে যাওয়ার দরকার আছে? কোনো মেডিসিন খাওয়ার দরকার আছে? ডাক্তার তো আমাদের মেডিসিনই দেবে, কিন্তু মেডিসিন তো আমাদের শরীরে ভালো কাজ করে না। তাহলে আমরা চাইলে কিন্তু এগুলা ইউজ করতে পারি আমাদের শরীরটাকে প্রোটেক্ট রাখার জন্য, আমাদের শরীরটা বা ইমিউনিটি পাওয়ারটা বাড়ানোর জন্য। এবার এই যে ননি, আজকে যদি আমি বলি এই যে 47 নম্বর ছেলে বা মেয়ের কথা বললাম, আজকে এপিএল এ বর্তমান টোটাল 21 বছরে হয়তো ভারতবর্ষে দেখেন অনেক মানুষকে করোনাটা করেছে তো, হ্যাঁ, কিন্তু অনেক মানুষকে করোনাটা করলেও আপনারা হয়তো শুনলে অবাক হবে এই 47 লক্ষ ছেলে বা মেয়ের মধ্যে একজনকে করোনাটা করতে পারেনি। তার একটাই কারণ কি বলবো? তার কারণ হচ্ছে একটাই, এই এপিএল অর্গানাইজেশন তাদেরকে আগে থেকেই অ্যাওয়ার্ড করে দিয়েছে, তাদেরকে আগে থেকেই কনসার্নেস করে দিয়েছে এবং এই সার্টিফিকেটগুলো যারা ইউজ করেছে তাদেরকে করোনাটা করতে পারেনি। কারণ করোনা থেকে বাঁচার উপায় তো পুষ্টিগুণ জাতীয় খাবার খেতে হবে। বাট আমরা অনেকে কিন্তু এগুলো কিন্তু সেবন করতে পেরেছিলাম বলে কিন্তু আজকে এই সমস্যা কিন্তু হয়নি। তাহলে করোনা থেকে বাঁচার যদি আমরা নদী ফলের জুস খেতে পারি তাহলে করোনা থেকে তো অবশ্যই বাঁচবো এবং করোনা সহ 100 রকমের মরণ ব্যাধি রোগ থেকে বাঁচতে পারবো। ননি শুধু করোনার জন্য কাজ করে না, মাথার চুল থেকে নবাব কাজ করে, 100টা ডিজিজ সেকেন্ড ভালো করতে পারে। শুধু ননি না, ননির সঙ্গে সঙ্গে আরো জিনিস আছে, যেমন আমলকি নাম শুনেছি আমরা? আমলকি থেকে তৈরি করা যায় এখানে আমলা জুস। আমলা জুসের কাজটা কি? যদি কারো শরীরে দীর্ঘদিন ধরে গ্যাস থাকে, গ্যাস্ট্রিকের সমস্যা, তাহলে তার কি হবে? যদি কারো শরীরে গ্যাসের সমস্যা দীর্ঘদিন ধরে থাকে তাহলে কি হতে পারে? আলসার হয়, তারপরে কি হয়ে যায়? ক্যান্সার। শুরু হয়েছিল কি? গ্যাস, শেষ হলো ক্যান্সার। এবার আমলা জুসের কাজটা কি? আমলা জুসের কাজ হলো, আমলা জুসের মধ্যে কি আছে? অতিরিক্ত পরিমাণে ভিটামিন সি। আমলা জুসের কাজ হলো শরীরের মধ্যে ডাইজেস্টিভ যে প্রবলেম, লিভারের যে সমস্যাটাকে দূরীভূত করে গ্যাসটাকে ধ্বংস করে দেয়। আর কি? আমলা জুসের কাজ হলো স্কিন রিলেটেড প্রবলেম, চুলের সমস্যা, এই জিনিসটাকে দূরীভূত করে। আমাদের মুখের মধ্যে যদি কোনো ময়লা জমে তাহলে ব্রাশ দিয়ে পরিষ্কার করি তো, কিন্তু পেটের মধ্যে যে ময়লা জমেছে ব্রাশ করতে পারবো? বাট আমলা জুসের কাজ হলো পেটের ওই সমস্যাটাকে দূরীভূত করা। তাহলে আমরা যদি কেউ আমলা জুস সেবন করতে পারি তাহলে গ্যাসের সমস্যাটা ধ্বংস করতে পারছি এবং শরীরের মধ্যে যে প্রবলেমগুলো আমরা কিন্তু দূরীভূত করতে পারছি।
এরপরে কি আছে এর সঙ্গে সঙ্গে, যেমন আছে কি অ্যালোভেরা জুস। অ্যালোভেরা জুসটা বেসিক্যালি কিসের মতো কাজ করে, কিডনি স্টোন বা যদি কারো পেটে পাথর হয় তাহলে আমরা চাইলে অ্যালোভেরা জুসটা যদি সেবন করতে পারি তাহলে কিন্তু একদমই কিন্তু প্রপারলি কাজ করে। আর কি স্পেশাল ভাবে স্কিন রিলেটেড প্রবলেমের জন্য কিন্তু অ্যালোভেরা জুস কিন্তু কাজ করে, বাট আমরা চাইলে এগুলা ইউজ করতে পারি। আমাদেরকে যারা আমরা এপিএল এর চান্স পেয়ে যাব তাদেরকে কিছু সীমিত দেওয়া হবে তাদের নিজের শরীর স্বাস্থ্যটাকে ঠিক রাখার জন্য এবং ফ্যামিলিটাকে প্রোটেক্ট রাখার জন্য আমরা চাইলে ইউজ করতে পারবো। এটা হলো টোটাল হেলথের পার্ট। এবার এই যে হেলথের পার্টটা বললাম, অনেক ছেলেরা মেয়েরা নার্সিং ট্রেনিং করে তো, নার্সিং ট্রেনিং এর মেইন উদ্দেশ্যটা কি, হেলথের নলেজ জানতে হবে, ভালো হেলথের নলেজ রাখতে হবে। তো আর কি বলেছিলাম, ধরুন আপনি কোনো একটা জায়গায় কোনো একটা মেডিসিন দেবেন, ওই মেডিসিনের গায়ে কি বাংলা না ইংলিশ লেখা আছে, তাহলে ভালো স্পোকেন ইংলিশ করতে হবে। তো তাহলে আমরা যদি স্পোকেন পাচ্ছি আবার কি হেলথের নলেজ পাচ্ছি কার গাইড অনুসারে, WHO। তাহলে আমরা যদি কোথাও নার্সিং ট্রেনিং করতে যাই কোথায় করতে হবে, ব্যাঙ্গালোর কলকাতা এই সাইডে, এবং কোথাও ফ্রিতে হবে নাকি 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা খরচা হয়। বাট আমরা প্রপার WHO এর গাইড অনুসারে একটা হেলথ বা নার্সিং ট্রেনিং এর ব্যবস্থা পাচ্ছি, যেখানে আপনি কোন রোগের কি সমস্যার সমাধানটা কোনো ডাক্তারের কাছে না গিয়ে বাড়িতে বসেই করতে পারবেন। এটা হলো টোটাল হেলথের পার্ট। এরপরে কি আছে 11 নম্বর, এরপরে যে পার্ট আছে এটা সবার দরকার আছে, সেটা কি, ইনকাম। আমরা চাইলে এই ট্রেনিং কোর্স করার সঙ্গে সঙ্গে হেলথ ট্রেনিং নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যদি কেউ পড়াশোনা এবং তার সমস্ত কিছু কাজ মেনটেন করে যদি 1 থেকে 2 ঘন্টা বাড়িতে বসে থেকে একটা টাইম দিতে পারি তাহলে নিজেকে ম্যানেজ করার জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য 10 থেকে 12,000 টাকা একটা সোর্স অফ ইনকামের রাস্তার ব্যবস্থা পাচ্ছি। সিম্পল একটা প্রজেক্ট ওয়ার্কের মাধ্যম দিয়ে আমরা চাইলে 1 থেকে 2 ঘন্টার মাধ্যম দিয়ে কিন্তু এই ইনকামের রাস্তা কিন্তু পাচ্ছি। এবার এই যে টোটাল পার্টটা বললাম, এবার ভালো করে দেখুন ক্যারিয়ার তৈরি করতে করতে কি মানে ক্যারিয়ার তৈরি করার জন্য কি কি প্রয়োজন মনে আছে কারো, কি বলেছিলাম ক্যারিয়ার তৈরি করতে কি কি দরকার, ফার্স্ট কি বলেছিলাম একটা এডুকেশন, তাই তো, আর কি বলেছিলাম হেলথ, আর কি বলেছিলাম ইনকাম, তারপরে কি বলেছিলাম পিজি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, আর কি বলেছিলাম স্পোকেন ট্রেনিং। এবার ভালো করে দেখুন ক্যারিয়ার তৈরি করতে গেলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু প্রয়োজন। এবার ক্যারিয়ার তৈরি করতে যা যা প্রয়োজন, আচ্ছা এখানে একটা ওন্ডার করে একটা স্মার্ট কমার্স ট্রেনিং দিচ্ছে, মানে আমাদের কাছে ট্র্যাডিশনাল আছে টেকনিক্যাল নাই, তাহলে আমরা চাই এখানে টেকনিক্যাল ট্রেনিং পাচ্ছি। তো তারপরে কি বলেছিলাম হেলথের কোনো নলেজ রাখতে হবে, আমরা এখানে হেলথ ট্রেনিং পাচ্ছি। তারপরে কি বলেছিলাম ক্যারিয়ার তৈরি করতে ইনকাম দরকার, আমাদেরকে এই জন্য ইনকাম দিচ্ছে। তারপরে কি পিটি বা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, ফার্স্টে কিন্তু পিটি ট্রেনিং দিচ্ছে। তারপরে কি বলেছিলাম স্পোকেন ইংলিশ ট্রেনিং দরকার, সেকেন্ড আবার কিন্তু স্পোকেন ইংলিশ দিচ্ছে। তাহলে ক্যারিয়ার তৈরি করার জন্য যা যা দরকার আমরা যদি সবই যদি এফএল থেকে পেয়ে যাই তাহলে ক্যারিয়ার তৈরি হবে কি হবে না, ইয়েস অর নো? ইয়েস। ক্যারিয়ার তৈরি করার জন্য যা যা দরকার সবই তো এফএল থেকে পাচ্ছি, তাহলে ক্যারিয়ার তৈরি করতে কোনো অসুবিধা হবে না, মার্কেটের মধ্যে যেতে পারছি তো আমরা, মানে এই অপশন কিন্তু এফএল থেকে করে দিচ্ছি। বাট এই টোটাল পার্টটা যতক্ষণ ধরে বললাম এডুকেশন এবং হেলথ, যে এরকম একটা কম্পিউটারের উপর একটা টোটাল ট্রেনিং, পার্সোনালিটি অ্যাটিটিউড ডেভেলপমেন্ট ট্রেনিং, স্পোকেন ইংলিশ ট্রেনিং, ফ্যামিলি সিকিউরিটির জন্য 1 লক্ষ টাকা বডি ইন্স্যুরেন্স এবং 11 বুকস, 6 পিস ডিগ্রি ক্যাসেট, সার্টিফিকেট, ক্যাম্পাসিং এবং ইনকামের রাস্তা, এই যে টোটাল পার্টটা বললাম, কারণ আইডিয়া আমরা যদি মার্কেটে কোথাও অন্য কোথাও করতে চাই এই টোটাল পার্টগুলো কি একবার থেকে দেবে, এবং যদিও কোথায় পাই তাহলে কি ফ্রিতে হবে? এই যে বললাম একটা পার্সোনাল ডেভেলপমেন্ট ট্রেনিং কি বলেছিলাম বিএড করতে গেলে 80 থেকে 90 টাকা খরচা, স্পোকেন ইংলিশ ট্রেনিং কোথাও করতে গেলে 10 থেকে 12 টাকা খরচা, স্মার্ট কমার্স ট্রেনিংটা বলেছিলাম স্মার্ট কমার্সটা কোথাও করতে গেলে মার্কেটে 31 থেকে 32 টাকা খরচা আছে। তো তারপরে বলেছিলাম 1 লক্ষ টাকা বডি ইন্স্যুরেন্স, আপনি যদি আপনার নামে কোথাও ইন্স্যুরেন্স করতে চান মাসে মাসে ইমেল আগে তো মানে সেখানে খরচাপাতি ব্যাপার আছে, এটাও থাকছে। এরপরে কি বলেছিলাম বইপত্র ডিগ্রি ক্যাসেটও ছেড়ে দিলাম, ন্যাশনাল সার্টিফিকেট এরও কিন্তু ডিমান্ড আছে আজকের দিনে, ক্যাম্পাসিং কি বলেছিলাম পলিটেকনিক কলেজে অ্যাডমিশন হতে গেলে 3 থেকে 4 লাখ টাকা খরচা হয়, এর তো খরচা আছে। তারপরে কি বললাম হেলথ, দুর্দান্ত লেভেলের একটা ওয়ান্ডারফুল WHO এর গাইডলাইন হেলথ ট্রেনিং, এবং কি সারা জীবন এই যে ইনকামের কথা বললাম এই ইনকামটা শুধুমাত্র 8 থেকে 9 মাস করব না, আমরা যারা এখানে ইনকাম করতে আসবো কেউ যদি চায় আমরা লাইফ টাইম প্রসেসিং এ ইনকামটা করতে পারি, নন রিটায়ারমেন্ট উইথ 4 জেনারেশন। মানেটা কি এই ইনকামের জন্য আমাদের কোনো রিটায়ারমেন্ট এখানে নাই, আমরা কোথাও যদি জব করতে চাই রিটায়ারমেন্ট আছে তো, কিন্তু এখানে যখন আমরা প্রজেক্ট ইনকাম করব তখন কোনো রিটায়ারমেন্ট নয়, এবং 4টা জেনারেশন অফ আমরা কিন্তু ইনকাম থেকে করতে পারবো। এবার এই যে ইনকামের রাস্তাটা সারা জীবন যে কত ইনকাম করব তার কোনো লিমিট আছে? তাহলে এই যে টোটাল পার্টটা বললাম
কেউ আমরা আইডিয়া করে বলতে পারবো কত মানে খরচা হতে পারে মার্কেটে যদি অন্য করতে চাই? কেউ আইডিয়া বলতে পারবো যে কত খরচা হতে পারে মিনিমাম? কি মনে হচ্ছে আপনার কত খরচা হতে পারে বাইরে যদি কোনো করতে চাই? টোটাল পার্টটা যেটা বলবো আচ্ছা মনে হচ্ছে আইডিয়া মধ্যে বলবো কত খরচা হতে পারে যদি এই টোটাল পার্টটা যদি আমরা অন্য কোথাও নিতে চাই? 1 থেকে 1.5 লাখ। ভালো করে দেখুন কি বলেছিলাম, পিটি যে ট্রেনিংটা সেটা কোথাও করতে গেলে 80 থেকে 90 টাকা খরচা, মানে অনেক টাকা লাগে। তারপরে কি বলেছিলাম, স্পোকেন ইংলিশ ট্রেনিং, তারপরে কি বলেছিলাম 1 লক্ষ টাকার ইন্স্যুরেন্স, তারপরে স্মার্ট কমার্স ট্রেনিং কোর্স, বইপত্র, ডিগ্রি ক্যাসেট, এবং যে ক্যাম্পাসিং আছে কোথাও ইন্টারভিউ বা প্লেসমেন্ট দিতে গেলে 3 থেকে 4 লাখ টাকা খরচা, সেটাও আপনাকে দিচ্ছে। তাহলে 1 থেকে 2 লাখ টাকার মধ্যে হবে না? তাহলে টোটাল কত খরচা হবে মিনিমাম আইডিয়া? এর কোনো লিমিট আছে নাকি? সারা জীবন যে কত ইনকাম করব লিমিট আছে? এবার কথা হচ্ছে যখন আমি কাউন্সিলিং শুনছিলাম বলে স্যার যখন বলছিল ক্যারিয়ারের জন্য এই জিনিসগুলো দরকার, আমি দেখছিলাম আমার জন্য ভীষণ জরুরি। কেন আমি ইতিহাস অনার্স পড়াশোনা করি, আজকে বাবরের যুদ্ধের কাহিনী কথা লাগবে না, বাট এই যে পার্টগুলো বললো টেকনিক্যাল থেকে শুরু করে এগুলো সবই আমার জন্য দরকার আছে গাইডলাইন্সগুলো। তো বলেছিলাম হ্যাঁ ক্যারিয়ারের জন্য এগুলো অবশ্যই দরকার আছে। যখন স্যার বললো দেখা যাক এবার কত টাকা লাগবে, তখন তারপর আমি আসলে শুনিনি। কেন আমি এমন একটা ফ্যামিলির ছেলে টাকা শুনলেই ভয় পাই, মানে কোথাও কোনো টাকা দিয়ে কিছু করবো এটা শুনে আমি ভয় পাই, মানে এরকম একটা ফ্যামিলির কিন্তু ছেলে। এবার এই যে পার্টটা বললাম এই টোটাল পার্টটা কিন্তু অন্য কোথাও নিতে গেলে কিন্তু প্রচুর খরচাপাতি কিন্তু ব্যাপার আছে। এর খরচার লিমিট আমরা কেউ বলতে পারবো, কোথাও খরচা হতে পারে, কেউ বলে 10 লাখ টাকা, কেউ বলে 20 লাখ টাকা, 50 লাখও বলতে পারে, কিন্তু এর লিমিট কোনো কিন্তু নাই। এবার এই টোটাল পার্টটা যেহেতু এরা সেন্ট্রাল গভর্নমেন্ট অথরাইজড একটা অর্গানাইজেশন, সেহেতু কি তাকে সাবসিডি বা ছাড় দেওয়া হচ্ছে। এবার এই ছাড়টা কেমন ভাবে ছাড়টা দিচ্ছে? কেউ বলেন 4 লাখ টাকা খরচা, কেউ বলেন 5 লাখ টাকা খরচা। এবার দেখা যাক যে আমি বলেছিলাম পার্সোনাল ডেভেলপমেন্ট ট্রেনিং, স্পোকেন এবং ইন্স্যুরেন্স, এই তিনটা জিনিস কিন্তু ফ্রিতে দিচ্ছে। এর জন্য অর্গানাইজেশন কোনো কস্ট কিন্তু দিচ্ছে না, বাট সবই তো ফ্রিতে দিতে পারবে না, দিতে পারবে কি? একটা কস্ট থাকবে। বলছে কস্ট কিরকম রেখেছে? কস্ট সামান্য একটা কস্ট রেখেছে। এবার এখানে যে আমরা যে পরীক্ষা দিয়েছি এই পরীক্ষার মতো করে র্যাঙ্কের মতো কিন্তু রেজাল্ট আউট হবে। কি রকম? ধরুন যাদের নাম্বারটা 18 থেকে 20 এর মধ্যে আসবে তারা হলো কি ওয়েটিং লিস্ট। এখানে দুটো লিস্ট বেরোবে, একটা ওয়েটিং একটা কনফার্ম। যার নামটা ওয়েটিং লিস্ট মানে 18 থেকে 20 এর মধ্যে যারা নাম্বার পাবে, মানে এখানে 20টা কোশ্চেন ছিল তো, এক একটা কোশ্চেনের মান হলো 2, 20 × 40। এবার তার যদি 9টা বা 10টা ঠিক হয় তাহলে সে এই নাম্বারটা পাচ্ছে। যদি কেউ 18 থেকে 20 এর মধ্যে নাম্বারটা পায় তাহলে তাকে একটা খরচা করে আসতে হবে। যদি কেউ 20 এর উপরে নাম্বার পেয়ে যায় তাহলে তার কিন্তু কনফার্ম লিস্ট। এবার কেউ যদি একদমই চান্স না পায় তাহলে তাকে কত খরচা করতে পারে? ধরুন কেউ চান্স পেল না, সে যদি মনে করে এপিএল থেকে আমি সমস্ত কিছুটা নিতে চাই, সব ট্রেনিং থেকে শুরু করে সব গাইডলাইন্স, তাহলে তাকে কত খরচা হতে পারে? বলছে যদি কারো নামটা একদমই না আসে তার জন্য একবারের মতো খরচা হলো কত? 55 মানে কি কত? 55,000 টাকা। এবার কেউ বললাম 4 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা, ওই টাকাতে এটা কম না বেশি? এটা বেশি, 50 টাকা বেশি না কম? হ্যাঁ কম না বেশি? কম তো। এবার আমরা তো 4 লাখ টাকা বলছিলাম, যদি কেউ চান্স একদমই না পায় তাহলে টোটাল সবকিছু আমরা কিন্তু এই টাকার মধ্যে করতে পারবো। এবার যদি কারো নামটা ওয়েটিং লিস্টের মধ্যে চলে আসে তাহলে তাকে কিন্তু এটা নয়, তার টোটাল একবার মতো খরচা হলো কত? 29,999, মানে 29,999 বা 30,000 টাকা। যদি কারো নাম্বার এরকম আসে এবং কারো নাম্বার যদি ওয়েটিং লিস্ট চলে আসে তাহলে তাকে কিন্তু এই খরচার মধ্যে করতে হচ্ছে। এবার সব থেকে মজার কথা হলো যার নামটা কনফার্ম লিস্টের মধ্যে চলে আসবে সে 20 উপরে নাম্বার পেয়ে যাবে, তার নামটা হলো কনফার্ম লিস্ট। এবার এটা কিভাবে বুঝবো? রেজাল্ট ওরিয়েন্টেড। এই রেজাল্টটা কিন্তু কারো হাতে নয়, একদমই নিউ দিল্লিতে মেল করা হয়েছে, ওখান থেকে রেজাল্ট আউট হবে, তারপরে কিন্তু পাঠানো হবে। এবার যে 20 উপরে নাম্বার পাবে সেটা কনফার্ম লিস্ট, তাকে কি করা হবে? প্রথমে স্কলারশিপ বা ছাড় দেওয়া হবে। বুঝিলে টাকা স্কুল থেকে আর্থিক অবদান ছাড় দেয়, সেম তাকে স্কলারশিপ দেওয়া হচ্ছে। তার একবারের জন্য খরচা কত? টোটাল যদি কারো নামটা কনফার্ম লিস্টের মধ্যে সে যায়, যদি কারো স্মার্ট কমার্স এবং ডিজি স্মার্ট বলে একটা কোর্স আছে, ডিজি স্মার্ট কোর্সটা কি কোর্স? মোবাইল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, পিপিসি, এসইও, বায়োকিং, এই টোটাল ভার্সনটা কিন্তু আছে।
বলছে এই সিচুয়েশনে বর্তমানে চাকরির জন্য যে সমস্যা হয়ে গেছে, এই সমস্যার সমাধানের উপর ক্রিয়েট করে যে কোর্সটা বার করা হয়েছে তার নাম হলো ডিজি স্মার্ট। যদি কারো ডিজি স্মার্ট কোর্সে যদি কারো নামটা আসে এবং কনফার্ম লিস্টের মধ্যে নামটা এসে যায়, তার একবারের জন্য খরচা কত? 11,499। 11,499 বিনিময়ে আমরা কিন্তু অল টোটাল সবই কিন্তু পেতে পারবো। এই টাকাটা কিন্তু অর্গানাইজেশন বারবার না, মানে 11,499 একবার নিল আবার নেবে তা কিন্তু না, মানে ওয়ান টাইম পেমেন্ট। এরপরে তার কাছে কিন্তু একটা টাকা কিন্তু নেওয়া হবে না। এবার এই যে টাকাটা তাকে কিন্তু একবারে দিতে হবে না। কেন? আমরা যখন চান্স পেয়েছিলাম তখন আমাদের কিন্তু একবারে পে করে কিন্তু আসতে হয়েছিল। এই কোভিড-19 চলাকালীন মানুষের ইনকামের রাস্তাটা একদম ডাউন হয়ে গেছে, তো অনেক মানুষ ইনকাম করতে পারছে না, অনেক মানুষ লাচ হয়ে গেছে। এজন্য এই টাকা তার কাছে কিন্তু একবারে নিচ্ছে না। আগামী কালকে মানে আজকের মধ্যে লিস্ট আউট হয়ে যায় সন্ধ্যা 5টার পরে, যার যার নামটা আসবে আগামী কালকে তাদের বাড়িতে একটা হোম ভেরিফিকেশন হবে। ওই হোম ভেরিফিকেশনে যার যার নামটা আসবে তার গার্জেনকে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করা হবে। তার নামটা যদি কনফার্ম লিস্টের মধ্যে আসে তাকে 20%, 30% কিংবা 50% দিয়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার পরে তারপরে সে ক্লাস ট্রেনিং স্টার্ট করবে। ক্লাস ট্রেনিং স্টার্ট করে আসলে ধীরে ধীরে সে কিন্তু কমপ্লিট করতে পারবে। এবার এই কমপ্লিট করার জন্য তাকে আনলিমিটেড টাইম দেওয়া হবে, একটা লিমিটেড একটা টাইম দেওয়া হবে, ওই টাইমের মধ্যে সে কিন্তু কমপ্লিট করতে পারবে। বুঝতে পারলো ব্যাপারটা? এটা হলো টোটাল কি একটা এডুকেশন পার্ট। এবার কথা হলো যার নামটা কনফার্ম লিস্টে আসবে সে কিন্তু এই অপরচুনিটি পাচ্ছে। এবার এটার সঙ্গে সঙ্গে কেউ যদি মনে করে আমার এটাও প্রবলেম আছে, ফ্যামিলির সমস্যা আছে আর্থিক দিক দিয়ে, তার জন্য আরো একটা অপশন এসেছে, সেটার নাম কি হেলথ বা স্বাস্থ্যের একটা পার্ট, ইমিউনিটি পাওয়ারের উপর একটা পার্ট। আজকের বর্তমানে প্রবলেম কটা? বর্তমান সমাজে এই লকডাউন বা করোনা হওয়ার পরে দুটো সমস্যা হয়ে গেছে। প্রথম সমস্যা কি? ফাইনান্সিয়াল সমস্যা, ইনকামের সমস্যা। আর 2 নম্বর সমস্যা কি? হেলথের সমস্যা। ঠিক না? এই দুটো সমস্যা কিন্তু বড় সমস্যা বর্তমান। আর এই দুটো সমস্যার সমাধান আজ থেকে 21 বছর আগে থেকে এপিএল অপারেশন করে আছে। শুধুমাত্র করোনা আসার পরে নয়, করোনার আগে থেকে কিন্তু এই দুটো সমস্যার সমাধান কিন্তু করে দিচ্ছে। এবার যার নামটা হেলথ বা মানে কনফার্ম লিস্টের মধ্যে এলো, তার হয়তো ফ্যামিলি প্রবলেম জন্য করতে পারছে না, তার জন্য কিন্তু ওই টাকা নাই, তার জন্য আরো দুটো অপশন রেখেছে। কত? 7,100 কিংবা 9,100, এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারে। এবার এই যে দুটো কথা বললাম, যখন সে হেলথ নিয়ে আসবে সে কিন্তু প্রথমে কম্পিউটার ট্রেনিং পাচ্ছে না, শুধুমাত্র কি পাচ্ছে? পিটি ট্রেনিং, সপ্তাহে একদিন স্কিল বা অ্যাটিটিউড ডেভেলপমেন্ট ট্রেনিং। আর কি? তাকে প্রজেক্টের কাজের পারমিশনটা দিয়ে দেবে। সে যদি 3 থেকে 4 মাস আমাদের সঙ্গে যদি প্রজেক্টের কাজটা অল টোটাল ভাবে করে, তাহলে মেন যে কোর্স ফিজ, ধরুন কারণ আমরা কনফার্ম লিস্টের মধ্যে চলে আসছে, তাহলে খরচা তো একটা। এবার সে হয়তো হেলথ নিয়ে আসলো, এবার এই যে টাকাটা সে কিন্তু ইনভেস্টমেন্ট করছে না। যেমন সাপোজ এই মার্কারটা আমি দোকানে কিনতে গেলাম, টাকা দিলাম, মার্কার পেয়েছি, আর কিছু দোকানের কাছে চালানো আছে, সে আমি যখন এই টাকাটা পে করবো আমি কিন্তু ভ্যালু ফর মানি কনসেপ্ট, মানে ইনভেস্টমেন্ট করছি না। এই টাকার পরিবর্তে কি, যখন হেলথ নিয়ে আসবো আমাকে সাপ্লিমেন্ট দিয়ে দেবে। কি সাপ্লিমেন্ট? সেই সাপ্লিমেন্ট যেটা আমাদের ইমিউনিটি পাওয়ারটা বাড়ে, ননি আমরা রেগুলার দেবে। এবার এই টাকার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। এবার বেনিফিট কি আছে? সপ্তাহে একদিন এই ট্রেনিংটা পাচ্ছি এবং ইনকামের পারমিশন পেয়ে গেছি। 3 থেকে 4 মাস যদি ইনকামটা করি, তাহলে আমরা এখানেই ইনকাম করে এখানেই সরিয়ে বাকি যে কোর্স ট্রেনিং এটা কিন্তু আবার ফ্রি অফ কস্টে বাড়ি থেকে পয়সা নিয়ে নয়, নিজে থেকেই করতে পারছি। এবার কেউ যদি এডুকেশন নিয়ে আসি তাহলে কিন্তু আমরা এটা তাকে পে করতে হচ্ছে। কেউ আমরা যদি হেলথ নিয়ে আসি তাহলে কিন্তু এই দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করতে পারি, হয় 7,100 কিংবা 9,100। এই দুটোর পরিবর্তে তাকে সাপ্লিমেন্ট দিতে হচ্ছে এবং পরবর্তীকালে কিন্তু সমস্ত কিছু পাওয়ার কিন্তু অপশন কিন্তু পেয়ে যাচ্ছে। এবার কেউ যদি এটা নিয়ে আসি তাহলে প্রথমে কিন্তু কম্পিউটার পাচ্ছি না, স্পোকেন পাচ্ছি না, এন টাইপ অপশন পাচ্ছি না। কেউ যদি এডুকেশন নিয়ে আসি তাহলে কিন্তু সবই কিন্তু একবারে কিন্তু পাচ্ছি। ক্লিয়ার হলো? এটা হলো টোটাল এডুকেশন এবং হেলথ পার্ট। এরপরে যে পার্টটা বলবো সেটা হলো একটা ইনকাম পার্ট। এই যে পার্টটা বলবো এটা ভাইটাল সিস্টেম, সবথেকে মূল পার্ট হলো ইনকাম পার্ট। ইনকাম পার্টের উপর সবকিছু দাঁড়িয়ে আছে। এই যে ইনকাম পার্টটা বলবো, এখানে কারা কারা বসে আছে যার ইনকাম দরকার আছে না? নেই? সবাই ইনকাম দরকার আছে? কার কার ইনকাম দরকার নেই? কার কার ইনকাম দরকার নেই? সবার দরকার আছে?
একমাত্র পাগল ছাড়া আর সবার ইনকাম দরকার নেই, ঠিক না? এবার ইনকাম যে আমরা করতে যাব, ইনকাম করার জন্য আমাদেরকে তিন ধরনের অপরচুনিটি দিয়েছে, যে আমরা তিন ভাবে ইনকামটা করতে পারি। সাপোজ কি বলছে, প্রথম যে ইনকামটা করব সেটার নাম কি? ক্যাশ রিওয়ার্ড। মানে ক্যাশ রিওয়ার্ড মানে হচ্ছে ক্যাশ ইনকাম বা